প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের সেই ঘটনাটিতে। তো ঘটনাটি দিনাজপুরের কোনো একটি জায়গার, তবে নির্দিষ্ট করে জায়গাটার নাম বলা যায়নি, আর সময়টা আনুমানিক 1960-65, মানে মুক্তিযুদ্ধের আগে আর কি। সময়টাও নিশ্চিতভাবে বলা যায়নি, কারণ মারুফ হাসান সান ভাইয়ের যে বন্ধু উনি ঘটনাটি শেয়ার করেছেন সেও ওইভাবে বলতে পারে নাই। তবে ওইটা একটা প্রত্যন্ত গ্রামের ঘটনা দিনাজপুরের, এতটুকু বলতে পেরেছেন। তো যাই হোক, তবে যার সাথে ঘটনাটি ঘটেছে তার নামটা জানা গিয়েছিল, তবে নামটা একটু ভাষা ভাষা, তবে যতটুকু বোঝা যায় তার নাম ইমতিয়াজ নামের কোনো একজন ব্যক্তি হয়তোবা হতে পারেন। তো আমরা ইমতিয়াজ নামটাই দিচ্ছি। তো ইমতিয়াজ সাহেব একজন মুদি ব্যবসায়ী ছিলেন। উনি ছিলেন খুবই ভালো একজন মানুষ, চারিত্রিক গুণসম্পন্ন একজন মানুষ। আল্লাহর ইবাদত থেকে শুরু করে দুনিয়াবী সকল কাজকর্ম তিনি নিষ্ঠার সাথে পালন করতেন। একজন আদর্শ ব্যবসায়ী হিসাবে আশেপাশে 10 গ্রামে তিনি সুপরিচিত ছিলেন। কোনোদিন ওজনে কম বেশি করা, ভেজাল জিনিস বিক্রি করা, এই টাইপের কোনো রেকর্ড তার বংশ পরম্পরাই ছিল না। তিনিও সেই ঐতিহ্যটাকে ধরে রেখেছিলেন। এই জন্য আগ্রহ করেই মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তার কাছ থেকেই কিনত। তার কাছে যাওয়ার জন্য, মানে তার দোকান থেকে মাল কেনার জন্য দীর্ঘ লাইন লেগে যেত, ভিড় লেগে যেত, তারপরও মানুষ পারতপক্ষে অন্য দোকানে যেত না। উনি দামও যেমন তুলনামূলক কম রাখতেন, ভালো জিনিসটাও বিক্রি করতেন। তো ওনার 3 সন্তান ছিল, ওনার স্ত্রী, বাবা মা, সব মিলিয়ে 7 সদস্যের এক সুখের পরিবার। উনি বংশ পরম্পরাই সম্ভ্রান্ত মুসলিম পরিবারের, আর ধনীও ছিলেন। আর মুদি ব্যবসা তাকে করতেই হবে এমন কোনো জোরাজুরি ছিল না। তার কৃষি জমি ছিল, সেখান থেকেও পর্যাপ্ত আয় তার হতো। মূলত মানুষকে উপকার করা, মানুষকে ভালো জিনিসটা খাওয়ানো, ওজনে ঠিক দেয়া, এই বিষয়টাকে উনি খুব পছন্দ করতেন। আর এটা ওনার একটা শখ এবং নেশার মতো হয়ে গিয়েছিল, যার কারণে অন্য দিক থেকে তার পর্যাপ্ত আয় হলেও, কৃষি জমি বা অন্যান্য সাইড থেকে পর্যাপ্ত আয় হলেও, উনি এই মুদি ব্যবসাটা করতে একটা অন্য ধরনের আনন্দ পেতেন। এমন অনেকদিন গিয়েছে যে কোনো ভিক্ষুক চাল ডাল কিনতে এসেছে, তার কাছে টাকা নাই, বা এমন কোন লোক এসেছে, দেখা গিয়েছে তার কাছে যে টাকা আছে, মাল কেনার পরে দেখা গিয়েছে সেখান থেকে টাকা শর্ট পড়েছে। তো উনি কিন্তু পুরো বাজারটাই তাকে দিয়ে দিয়েছেন। এমন কিন্তু হর হামেশাই হয়েছে। আর এলাকার মানুষের খোঁজ খবর রাখা, অসহায় মানুষদের সাহায্য, বিপদে সবার আগে উনি এগিয়ে যাবেন, এমন স্বভাবের একজন মানুষ ছিলেন। একটা কথা আছে না, ভালো মানুষের বিপদ কিন্তু বেশিই হয়। কি ছিল সেই বিপদ, চলুন শুনে আসি। সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ করে ওনার এবং ওনার পরিবারের সাথে একটু একটু করে অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটতে থাকে। এগুলো পর্যায়ক্রমে ঘটতে থাকে, তবে খুব দ্রুততার সাথেই ঘটতে থাকে। যতটুকু জানা যায় সেই ঘটনাগুলো, সেগুলো আমরা আপনাদেরকে এখন শোনাবো। এক সকালে ইমতিয়াজ সাহেব ওনার দোকানে গিয়ে যখন দোকান খুলেছেন, উনি দেখতে পান ওনার দোকানের চাল ডাল আদার্স যা যা আছে সবকিছু মাটিতে ফেলে রাখা। দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে করে সব কাজ করেছে। শুরুতে চোর ভাবলেও পরে ওনার ধারণা পাল্টায়, কারণ দোকানে কোনো জায়গা ভাঙা চোরার দাগ নাই, মানে দোকানের কোনো একটা সাইড ভেঙে যে চোর ঢুকেছে এরকমটা না। তাহলে কে ঢুকলো? দোকানের চাবি তো অন্য কারো কাছে না, তালাটাও ঠিকঠাক মতো মারা ছিল। এমনকি দোকানে অন্য কারো পায়ের ছাপও উনি পান নাই। কেউ আসলে তো তার পায়ের ছাপ থাকবে, তার দোকানের ফ্লোরটা যেরকম ছিল, ওই সময় তো আসলে এরকম পাকা করা দোকান ছিল না, ফ্লোরটা ছিল মাটির। তবে
দোকানটা বেশ শক্তপোক্ত ছিল আর কি। প্রত্যন্ত অঞ্চলে এখন যেরকম বিল্ডিং করা দোকান দেখা যায়, মুদিখানার দোকান, ওই সময় তো এরকম মার্কেট ছিল না। তো যাই হোক, উনি কোথাও কোনো চিহ্ন খুঁজে পাচ্ছেন না, অথচ ভেতরে ভেতরে সবকিছু তছনছ করে দিয়ে গেছে। যেহেতু ওনার আর্থিক অবস্থা ভালো ছিল, উনি ওই দিনই নতুন নতুন জিনিসগুলো আবার আনলেন, যেগুলো সাজানো যায় সেগুলো সাজিয়েছেন, আর যেগুলো একদম নষ্ট হয়ে গিয়েছে ওগুলো উনি সরিয়ে ফেলেন, আর সম্পূর্ণ নতুন ভাবে আবার উনি ওই দিনটাতেই সাজিয়ে ফেলেন দোকান। উনি ভেবেছেন হয়তোবা কোনো ইঁদুর টিদুর ঢুকে পড়েছিল, সেই সাথে কোনো বিড়ালও ঢুকে পড়েছিল, ওই ইঁদুরকে তাড়া করতে গিয়ে বিড়াল এই কাজগুলো করেছে। তবে ভারী ভারী বস্তাগুলো নষ্ট করে ফেলা, একদম এক সাইডে ফেলে দেয়া, এটা তো ইঁদুর বিড়ালের কাজ হতে পারে না। যাই হোক, উনি ব্যাপারটা নিয়ে খুব একটা বেশি ভাবেন নাই, তবে মনে কষ্ট পেয়েছিলেন যে কেন এমনটা হলো, কে এই কাজটা করলো। যাই হোক, এই পর্যন্তই আর কি। এই ঘটনার কয়েকদিন পরের কথা, এশার সালাত উনি যেই বাজারে আদায় করতেন, যেই বাজারে ওনার দোকান ছিল, ওই বাজারের মসজিদে আদায় করে উনি সবসময় বাড়ির দিকে রওনা দিতেন। আর সময়টা ছিল শীতকাল। গ্রামে কিন্তু শীতকালে এশার সালাতের পরে অনেকটাই রাত হয়ে যায়। আর এমনিতেও এখনো কিন্তু মফস্বল এরিয়াগুলোতে এশার নামাজের পরে শীতকালে বাইরে খুব একটা মানুষ দেখা যায় না। তাহলে প্রত্যন্ত অঞ্চলগুলোতে কেমন অবস্থা হতে পারে, এত বছর আগের কথা বুঝতেই পারছেন প্রিয় লিসেনার্স। এশার সালাতের পরে ওনার পরিচিত বেশ কয়েকজন লোক নামাজের পর দোকান বন্ধ করে যারা চলে যায়, ওখানে ব্যবসায়ী কারোর সাথে গল্প টল্প করেন। তো এটা হওয়ার হামেশাই উনি এটা করে থাকেন। এশার নামাজের পরেও উনি 1-1.5 ঘন্টা পর বাড়ির দিকে রওনা দেন। এটা ওনার প্রতিদিনের অভ্যাস হয়ে গিয়েছিল আর কি। সাধারণত উনি একাই বাড়ির দিকে যান, মাঝে মাঝে লোকজন থাকে সাথে, তবে ওই রাত্রে উনি একাই যাচ্ছিলেন। ওনার যাওয়ার পথে বটের মোড় নামক একটা জায়গা ছিল। তো হাঁটতে হাঁটতে যখন ওই বটের মোড় নামক জায়গার কাছাকাছি আসেন, তো ওখানে ছিল 3 রাস্তার একটা মোড়। আর ওই সময় উনি বাইসাইকেল চালাতেন। ওই সময় ইন্ডিয়ান এক ধরনের বাইসাইকেল পাওয়া যেত, ওই সাইকেলগুলো উনি চালাতেন আর কি। তো ওই 3 রাস্তার মোড়ে উনি যখন বাইসাইকেল নিয়ে এসেছেন, ওইখানে যে বট গাছটি ছিল ওটা 100 বছরের পুরনো বট গাছ। ওটার বয়স নির্দিষ্ট করে আসলে বলা যায় না। তো ওদিক দিয়েই একটা রাস্তা যায় ওনার বাড়ির দিকে। তো ওখানে এসে উনি বাম দিকে যেই ঘুরবেন, ওনার সাইকেলটা ঘুরাবেন, হঠাৎ করে উনি বেশ ভয় নিয়েই সাইকেল থেকে পড়ে যান। হঠাৎ করে মনে হলো যে ওনার সাইকেলের চাকাটা কোনো কিছুর সাথে পেঁচিয়ে গেছে, এবং যেটার সাথে পেঁচিয়ে গেছে ওটা নড়াচড়াও করছে। তো উনি যখন পড়ে গিয়েছেন, পড়ে যাওয়ার পর উনি মাটির দিকে তাকান যে কিভাবে আমি পড়ে গেলাম সাইকেল নিয়ে। উনি দেখতে পান উনি যেটার সাথে বেঁধে পড়ে গেছেন ওটা কালো কিছু একটা, এবং ওই জিনিসটা মনে হচ্ছে ওই বট গাছের উপরের দিকে উঠে গেছে। তো ওই দিকটাতে যখন উনি ওই সাইকেলে থেকে পড়ে গিয়ে মাটিতেই ওরকম পড়ে আছেন, ওইদিকে তাকিয়েছেন উপরের দিকে, উনি দেখতে পান ওই বট গাছের মাথায় সূর্যের মতো কোনো একটা বস্তু আলো ছড়াচ্ছে। আর ঠিক ওইটার একটু নিচেই একটা ডালে বসে আছে এক মহিলা। আর ওই মহিলার চুল গাছ বেয়ে রাস্তার উপরে পড়ে রাস্তার সাইড দিয়ে ওই চুল একটা পাশের ডোবায় চলে গেছে। আর ওই চুলগুলো মনে হচ্ছে নড়াচড়া করছে, সাপ যেভাবে নড়াচড়া করে না, মনে হচ্ছে ওইভাবে নড়াচড়া করছে। আর ওটাতেই সাইকেলটা বেঁধে গেছে, আর সাইকেলের চাকা ওটাই বেঁধে যাওয়ার কারণে উনি পড়ে গিয়েছেন হঠাৎ করে। উনি ওখানে আসার পর একটা বারের জন্য কিন্তু ওই রাস্তার উপর ওই জিনিসটা দেখতে পান নাই, হঠাৎ করেই ওই জিনিসটা হয়েছে। উনি কিন্তু রাস্তার দিকে তাকিয়েছিলেন, উনি খেয়াল করেছিলেন যে ওখানে কিছুই নাই। ওনার কাছে ওই সময় কোনো এক ধরনের লাইট টাইট ছিল হয়তো, বা সেটা দিয়ে উনি পথ দেখে যাচ্ছিলেন। উনি চিন্তা করছেন কি ব্যাপার, আমি যে পড়ে গেলাম আমি দেখলাম না কেন, আর হঠাৎ করে এই জিনিসটা কোত্থেকে আসলো। উনি যখন
কয়েক সেকেন্ডের মধ্যে এই চিন্তা করেছেন, বা এগুলো তো নিয়ে খুব বেশি চিন্তা করার আসলে সুযোগ থাকে না, কিন্তু পড়ে পড়ে উনি মাটির উপর পড়ে উনি এই চিন্তা করছেন যে এটা কোত্থেকে আসলো। উনি যখন ওই একটা মহিলাকে দেখছিলেন তখনও কিন্তু ওই মহিলাটা এই ইমতিয়াজ সাহেবের দিকে তাকান নাই। ইমতিয়াজ যখন ভালোভাবে 5-6 মিনিট ওটা 5-6 সেকেন্ড অবজার্ভ করেছেন, তখন উপরে ওই ডালে বসে থাকা ওই মহিলাটি ইমতিয়াজ সাহেবের দিকে মুখ ঘুরিয়ে তাকান। বিভৎস এক চেহারা, ভয়ঙ্কর চোখ, আর চেহারাটা যে আসলে কেমন বিভৎস ছিল, খুব কুচকুচে কালো বলে মনে হচ্ছিল, কিন্তু মনে হলো তার চেহারার উপর কেউ দূর থেকে একটু আলো ধরেছে। আলো ধরলে চেহারাটা একটু পরিষ্কার দেখা যায় না, ঠিক ওই রকম। অনেক সময় দেখা যায় যে আমাদের মুখের উপর যদি কেউ হঠাৎ করে হালকা আলো ফেলে, মোবাইলের ফ্ল্যাশ লাইট যদি হঠাৎ করে আমাদের মুখের উপর ধরে শুধু মুখমণ্ডলের উপরে, তখন ওই জায়গাটা আলোকিত হয়ে যায়, মনে হলো হঠাৎ করে ওই মহিলাটার মুখটার উপরে কেউ আলো ধরেছে, আর তখনই ওই মুখটা আলোকিত হয় এবং ইমতিয়াজ সাহেব ওই মুখটা দেখতে পান। বিভৎস এক চেহারা। আরো যে ভয়ানক ব্যাপারটা ওনার জন্য অপেক্ষা করছিল সেটা হলো ওই মহিলা ওই ডালের উপর বসেই তার বডিটাকে লম্বা করে ইমতিয়াজ সাহেবের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে, আর এইটা দেখা মাত্রই উনি ওইখানে অজ্ঞান হয়ে যান। উনি অনেকক্ষণ ওখানে পড়েছিলেন, এমনিতে শীতকাল, ওইভাবে মাটির উপর পড়েছিলেন। কখনো হয়তোবা ওই দিক দিয়ে লোক রাত্রে বেলা যাচ্ছিল, তাও সেটা কতক্ষণ পর নির্দিষ্টভাবে বলা যায় না, হয়তোবা ঘন্টা খানেক পর হবে, কোন লোক ওদিক দিয়ে যাচ্ছিল, তারা ইমতিয়াজ সাহেবকে এইভাবে পড়ে থাকতে দেখেন। আর ইমতিয়াজ সাহেবকে তো গ্রামের অনেক মানুষ চিনতেন ভালো মানুষ হিসাবে, আর অনেকের সাথে তার পরিচয় ছিল, তারাও চিনতে পারে ইমতিয়াজ সাহেব এখানে পড়ে আছে কেন। তো ওই লোকজন ওখান থেকে ইমতিয়াজ ভাইকে উঠান, আর একজন সাইকেল ধরেন আর ওনাকে ওনার বাড়িতে পৌঁছে দেন। পরের দিন দুপুরবেলা ওনার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর উনি সবকিছু খুলে বলেন পরিবারের সবাইকে। ঘন্টাখানেক এভাবে উনি রাস্তায় পড়েছিলেন ঠান্ডার মধ্যে, এমনিতেও তো ওনার প্রচন্ড ঠান্ডা লেগে গিয়েছিল এই কারণে, আর পরিবারের সদস্যরা ওনাকে একটু রাগারাগি করেন, কারণ প্রতিদিন রাতের বেলা বাড়িতে ফেরা এটা ওনার কিন্তু একটা স্বভাবে পরিণত হয়েছিল। যাই হোক, খুব যে জ্বর এসেছে তা না, তো এই শীতকালে এরকম মাটির উপর পড়ে থাকার কারণে অনেকটা সময় ওনার বেশ ঠান্ডা লেগেছিল। তবে উনি অল্প কয়েকদিনের মধ্যে আল্লাহর রহমতে সুস্থ হয়ে আবার দোকান শুরু করেন। তবে এরপর উনি যেটা করতেন সেটা হলো মাগরিবের নামাজ পড়েই বাড়িতে চলে আসতেন, এশার নামাজ উনি বাড়িতেই আদায় করতেন, মানে মাগরিবের নামাজের পরে আর উনি দোকান খোলা রাখতেন না। ইমতিয়াজ সাহেবের ছেলে ছিল একটি, 15-র কাছাকাছি হবে। ওর নাম ছিল বাবুল উদ্দিন। সবাই তাকে আদর করে বাবু নামে ডাকতো, মানে বাবুলের লটা বাদ দিয়ে বাবু নামে ডাকতো আর কি। আর ওরও একটা অভ্যাস ছিল প্রতিদিন বিকালে বন্ধুদের সাথে ঘোরাঘুরি করা, খেলাধুলা করা, আড্ডা দেয়া। তবে মাগরিবের আগেই ঘরে ফেরার কঠোর নির্দেশনা ছিল তার, আর বাবু কিন্তু এই কাজটা সবসময় পালন করতো, মাগরিবের আগেই বাসায় ফেরত আসতো। একদিন এশার নামাজ পড়ার আজান দিয়ে দেয়, মানে এশার আজান দিয়ে দেয়, নামাজ শেষে অনেকেই তাদের বাড়িতে চলেও আসে, কিন্তু বাবু ঘরে ফেরে। বাড়ির সকলে মনে করেছিল হয়তো বা মাগরিবের নামাজ পড়ে সে বাড়িতে আসবে, কিন্তু না, আসে নাই। মাগরিবের পরে হয়তো বা তার কোনো বন্ধুর বাড়িতে গেছে, চলে আসবে, আসে নাই। কিন্তু এশার নামাজের পরেও যখন বাবু বাড়িতে আসে না, তখন তো বাড়ির সকলে চিন্তিত হয়ে পড়ে। আর ইমতিয়াজ সাহেব উনি তো মাগরিবের নামাজ পড়ে চলে আসতেন, উনি এসে শোনেন যে ছেলে এখন আসে নাই, তখন চিন্তা করছে এশার নামাজের পরে আসবে, কিন্তু তারপর যখন আসে না তখন উনি খুঁজতে বাইরে বের হন আর অন্যান্য লোকদেরকেও ডাকেন। তারাও খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু বাবুকে কোথাও পাওয়া যায় না।
ওই রাত্রে কোথাও পাওয়া যায়নি, তার পরের দিন খোঁজা হয়, পাওয়া যায়নি। তার বন্ধুদেরকে জিজ্ঞেস করা হয়, ওরাও কিছু বলতে পারে না। ওরা বলে যে ওই দিন সন্ধ্যার আগেই তো ও আমাদের সাথে খেলাধুলা করে বাড়িতে চলে গেছে, এরপরে তো ওরা আর কিছু জানে না। একদিন, 2 দিন, 3 দিন, এরকম 6টা দিন পার হয়ে যায়। 6 দিন পর বাবুকে পাওয়া যায়, তবে জীবিত নয়, মৃত। বাবুর লাশ পাওয়া যায় কয়েক গ্রাম পরে নদীতে। আসলে এই মর্মান্তিক ব্যাপারটার রহস্য কেউ বুঝতে পারছিল না। কারণ হলো 6 দিন বাবু পানির নিচে যদি থাকে, তাহলে বাবুর বডির অবস্থা কেমন হবে একবার ভাবুন প্রিয় লিসেনার্স। তখন আবার শীতকাল, কিন্তু বাবুর দেহটা একদম স্বাভাবিক ছিল। মনে হচ্ছে ঘন্টাখানেক আগে হয়তো বা মারা গিয়েছে। আর নদীতে কিন্তু কোনো স্রোত ছিল না। শীতকাল তো, নদীতে স্রোত থাকে না। একদম গ্রামের সাইড দিয়ে একটা ছোট্ট নদীর শাখা আর কি চলে যাচ্ছে। ওটা একদম ছোট নদী ছিল, তার স্রোত শীতকালে নাই, কোনো কোনো জায়গায় শুকিয়েও গিয়েছে অনেকটা। তাহলে লাশ কিভাবে ভেসে গেল, আর কেই বা মারলো বাবুকে? বাবুর তো কোনো শত্রু নাই। তো ওই সময়ে আসলে থানা পুলিশ কতটুকু করা হয়েছিল এই বিষয়ে জানা যায় না। তবে পরিবারের সবাই এই বিষয়টাকে স্বাভাবিক মৃত্যুই ভেবে নেন, যে বাবু হয়তো বা নদীতে গিয়েছিল, সে পানিতে পড়ে গিয়েছে। শীতকালে ওইভাবে সাঁতার কাটতে পারে নাই, কারণ পানিটা অনেক ঠান্ডা থাকে। ওর বডিটা হয়তো বা অনেকটা জমে গিয়েছিল, যার কারণে পানিতে ডুবে গিয়েছে। কেউ তাকে হত্যা করতে পারে এই বিষয়টা পরিবারের সদস্যরা মাথায় আনেন নাই, যে না, এটা হত্যা করতে পারে না, গ্রামে এরকম কোনো লোকজন নাই। আর কারোর মধ্যে এই ধরনের কোনো সন্দেহ হতে পারে বা এরকম কোনো কিছু পান নাই আর কি তার পরিবারের সদস্যরা। যাই হোক, বাবু মারা যাওয়ার ঠিক 2 দিনের মাথায় ইমতিয়াজ সাহেবের বাড়িতে একটি চমৎকার সাদা রঙের বিড়াল আসে। আর এই বিড়ালটি কোনো অপরিচিত বিড়াল না, এই বিড়ালটি ছিল তাদের খুবই পরিচিত একটা বিড়াল। কিন্তু এই বিড়ালটি তাদের মধ্যে এক আতঙ্কের জন্ম দেয়। কারণ হচ্ছে, বেশ কয়েক মাস আগে এই বিড়ালটি কুকুরের কামড়ে মারা গিয়েছিল। ইমতিয়াজ সাহেবের স্ত্রীর শখ ছিল বিড়াল পোষা, আর এটি ছিল তার সেই পোষা বিড়াল। তবে তাকে মাটি চাপা দেওয়ার পর এই বিড়াল কয়েক মাস পর ফেরত আসলো কিভাবে? তবে এটা নিয়ে আসলে তারা খুব বেশি ভাবে না, কারণ একই রঙের বিড়াল অনেক আছে। তো এটা হয়তো বা তেমনই কোনো একটা চলে এসেছে। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারের সদস্যরা তো শোকে বিহ্বল হয়ে আছে। তখন বিড়াল নিয়ে ভাববার সময় আর কতটুকু, তাই না? ওই বিড়ালটি তাদের বাড়িতে আসে, আর বিড়ালটি ওই বাড়িতেই থাকে, আর তারাও ওই বিড়ালটিকে আশ্রয় দেয়। ইমতিয়াজ সাহেবের পরিবারে ঘটতে থাকে একের পর এক ঘটনা। কখনো তার স্ত্রীর সাথে, আবার কখনো তার মেয়ের সাথে, কখনো তার বাবার সাথে, কখনো তার মার সাথে। তবে এইবারে যে ঘটনাগুলো ঘটতো, ছোটখাটো ঘটনা ঘটতো, শারীরিকভাবে কেউ কোনো ক্ষতিগ্রস্ত হতো না, তবে ভয় পেত, বিভিন্ন ধরনের জিনিস দেখতে পেত। তারা যখন ঘুমাতে যেত, বাড়ির চারপাশে বিভিন্ন ধরনের প্রাণীর আওয়াজ শুনত, যেমন শূকর, কুকুর, শেয়াল, বানর ইত্যাদি প্রাণীর আওয়াজ। কখনো কখনো আরো হিংস্র জীব জানোয়ারেরও আওয়াজ শোনা যেত। কুকুর বা শেয়াল এ দুটোর আওয়াজ গ্রামে কিন্তু স্বাভাবিক বিষয় হলেও গ্রামে কিন্তু বন্য শূকর ছিল না। এই শূকরগুলো খুবই ভয়ঙ্কর ভাবে ঘুত ঘুত আওয়াজ করত। আর কোত্থেকে মনে হতো বড় বড় বানরগুলো চলে এসেছে, গাছে উঠে লাফালাফি করত। বানর যেভাবে শব্দ করে ওইভাবে। এত বড় বানর তো তাদের এলাকায় ছিল না। কখনো কখনো বাঘ সিংহের মতো কোনো আওয়াজ পাওয়া যেত। ওরা যে বাঘ সিংহ যেভাবে
গর্জন করে ওই রকম। তো এগুলোতে ওনারা বেশ ভয় পেতেন রাতের বেলা, পারতপক্ষে রাতের বেলা ওনারা ঘর থেকে বের হতেন না। এবার আসি এক রাতের ঘটনা। ইমতিয়াজ সাহেবের মা ওয়াশরুমে যাবার জন্য বের হয়েছেন রাতের বেলা। আর গ্রামের ওয়াশরুমগুলো যে বাড়ির বাইরে থাকে এটা তো আমরা সকলেই জানি। তো উনি বের হয়ে একটু এগিয়েছেন, মানে জাস্ট খালি উনি ঘর থেকে বের হয়ে ঘরের যে বারান্দার থেকে উঠোনে নেমেছেন জাস্ট, তখন দেখেন উঠোনের ঠিক মাঝখানে অনেক বড় কালো মোটা একটা সাপ। আর এই সাপটা অজগর সাপের মতো। অজগর সাপ যেভাবে তার মুখটাকে অনেক বড় করে কোন একটা শিকার আস্তে আস্তে গিলে খেয়ে ফেলে, তো দেখা যাচ্ছে যে এই অজগর সাপটি অল্প কয়েকদিন আগে মারা যাওয়ার তার নাতি বাবু মানে বাবুলকে গিলে খাচ্ছে, পায়ের দিক থেকে গিলে খাচ্ছে, কোমর পর্যন্ত গিলে খেয়ে ফেলেছে, কোমর থেকে মাথা পর্যন্ত দেখা যাচ্ছে। আর ওই বাবু অজগর সাপের মুখ থেকে বের হওয়ার জন্য আকুতি জানাচ্ছে, চেষ্টা করছে। এই দৃশ্য দেখে উনি আসলে ভুলেই গিয়েছেন ওনার নাতি মারা গিয়েছে। উনি চিৎকার করে ওঠেন, ওরে আমার বাবুরে খেয়ে ফেললো রে, কে কোথায় আসিস, বাঁচা আমার বাবুরে বাঁচা। তো এরকম একটা চিৎকার দিয়েই উনি অজ্ঞান হয়ে পড়ে যান। আর পরিবারের সদস্যরা ওনার চিৎকারে ঘুম থেকে জেগে ওঠে। তারা দ্রুত বের হয়ে আসেন। বের হয়ে এসে দেখেন যে বাইরে কিছু নাই, শুধু এই ইমতিয়াজ সাহেবের মা পড়ে আছে। দ্রুত ওখান থেকে ওনাকে উঠিয়ে ঘরে নিয়ে যাওয়া হয়। ঘন্টাখানেক পরে ওনার জ্ঞানও ফেরে। উনি সবাইকে বিষয়টা খুলে বলেন উনি কি দেখেছেন। ইমতিয়াজ সাহেব বুঝতে পারেন যে একের পর এক যে ঘটনাগুলো ঘটছে এগুলো নিশ্চয়ই ভালো কিছুর ইঙ্গিত বহন করছে না। রাতের বেলা অনেকেই বিভিন্ন জিনিস দেখে, ভয় পায়। গ্রামে অনেকে এটা দেখে। উনি চিন্তা করেছিলেন যে ওই যে দোকান থেকে আসার পথে ওই জিনিসটা ওরকমই কিছু একটা হবে, কারণ অনেকেই তো এগুলো দেখে ভয় পায়। এরপর ওনার ছেলের মৃত্যুটা, এটাও উনি স্বাভাবিকভাবে নিয়েছিলেন, ভাগ্যকে মেনে নিয়েছিলেন। কিন্তু এখন যে ব্যাপারটা ঘটলো, আর ওই যে রাতের বেলা বিভিন্ন প্রাণীর আওয়াজ শোনা যায়, এগুলো তো স্বাভাবিক কিছু না। উনি চিন্তা করেছেন হয়তো বা এরকম হচ্ছে, ঠিক হয়ে যাবে। কিন্তু না, এবার উনি বুঝতে পারেন নিশ্চয়ই ভয়ঙ্কর কোনো কিছু এখানে চলে এসেছে। ব্যাপারটা উনি পরের দিন সকালবেলা স্থানীয় এক ইমাম সাহেবের সাথে শেয়ার করেন। ইমাম সাহেব কিছুটা সময় চান এবং ওনাদেরকে সাবধানে থাকতে বলেন। আর ওই যে সাদা বিড়ালটা, এই বিড়ালটা দিন রাত বাড়ির দরজায় বসে থাকতো। রাতের বেলা যদি কোনো সদস্য বাইরে বের হতো তাহলে সেও সাথে সাথে যেত। কিন্তু ওই রাত্রে, যেই রাত্রে এই যে ইমতিয়াজ সাহেবের মা বাইরে ঘর থেকে বাইরে বের হয়েছিলেন, ওই রাত্রে বিড়ালটা অন্য কোনো একটা ঘরে ছিল। মানে ওই সময় সে আর বাইরে বের হইতে পারে নাই, অন্য ঘরের ভিতরে ছিল, ঘরের দরজাটা বন্ধ ছিল। এরকম কিছু একটা হতে পারে আর কি, অনুমান করে যে এরকম কিছু একটা। তো যাই হোক, তো ইমাম সাহেব সন্ধ্যায় ইমতিয়াজ সাহেবের বাড়িতে আসেন এবং তাকে বলেন যে তিনি সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করার চেষ্টা করেছেন, কিন্তু উনি কোনো তথ্য উদ্ধার করতে পারেন নাই। তিনি এও বলেন যে ইমতিয়াজ সাহেব দ্রুত ভালো কোনো হুজুরের শরণাপন্ন হন, কারণ আপনার বাড়ির উপর খারাপ কিছুর প্রভাব পড়েছে। আমার বার্তাবাহক জিনেরা কোনোভাবেই আপনার বাড়ির সীমানায় প্রবেশ করতে পারছে না। এ কথা শোনার পর ইমতিয়াজ সাহেব কিন্তু খুব চিন্তিত হয়ে পড়েন। তিনি ভালো হুজুরের সন্ধান করতে থাকেন। আর এর মধ্যেই ঘটে যায় আর একটা দুর্ঘটনা। এক দুপুর বেলা ইমতিয়াজ সাহেবের বাবা, ওনার বাড়ির পাশে একটা বাগান রয়েছে, সেই বাগানে বেশ কিছু আম গাছ রয়েছে। একটা আম গাছের ডালে ইমতিয়াজ সাহেবের বাবা গলায় ফাঁস লাগিয়ে সুইসাইড করেছেন। হঠাৎ এমন ঘটনা কেউই মানতে পারছিলেন না, কারণ ওনার দ্বারা এই টাইপের ঘটনা ঘটা সম্ভবই নয়। উনি
মোটেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন না, পারিবারিক কোনো অশান্তি ছিল না, উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, উনি দুপুর পর্যন্ত স্বাভাবিক আচরণ করেছেন। তো বাড়ির লোকজন বলে হঠাৎ করে নাকি উনি ওই বাগানের দিকে হাঁটতে শুরু করে। বিষয়টা পরিবারের সদস্যরা দেখেছে, কিন্তু এটা তো হতেই পারে, উনি মাঝে মাঝে বাগানে যান, আশেপাশে যান, এটা তো কোনো অস্বাভাবিক কিছু না, এই জন্য কেউ কিন্তু সন্দেহ করে নাই কিছু, আর তাকে ডাকেও নাই। কিন্তু উনি ওখানে গিয়ে সুইসাইড কিভাবে করলেন? উনি যখন বাড়ি থেকে বের হয়েছেন, উনি কিন্তু হাতে কোনো দড়ি বা এই টাইপের কোনো রশি কিছু নিয়ে বের হন নাই। তাহলে উনি কেন আত্মহত্যা করলেন? এমন ঘটনা কেউই মানতে পারছিল না। গ্রামের মানুষজনও সবাই বলছে যে না, এটা কোনোভাবেই সম্ভব না, এটা উনি করতেই পারেন না, আত্মহত্যা করা ওনার পক্ষে সম্ভবই নয়। তাহলে ব্যাপারটা কি? পরিবারের সদস্যদের একের পর এক মৃত্যুতে ইমতিয়াজ সাহেব খুবই ভেঙে পড়েন, আর সেটাই স্বাভাবিক। পরিবারের এমন দুর্দশা দেখে তার পরের গ্রামের একজন লোক, মানে ওনার গ্রামেরও না, তার পরের গ্রামের একজন লোক, উনি এক ভালো হুজুরের সন্ধান তাদেরকে দেন। সেই হুজুরের সাথে ইমতিয়াজ সাহেব দেখা করেন এবং শুরু থেকে সব ঘটনা খুলে বলেন। সব শুনে হুজুর 2 দিনের মতো সময় চান। হুজুর নিজের মতো করে চেষ্টা করেন, কিন্তু ওই ইমতিয়াজ সাহেবের ব্যাপারটা যে কি হুজুরও বুঝতে পারছিলেন না। এরপরে হুজুর আরো কয়েকটা দিন সময় চেয়ে নেন, আর এরই মধ্যে চলে আসে অন্ধকার অমাবস্যার এক রাত। সেই রাতে চারদিকে একটু বেশি নীরবতা বিরাজ করছিল। পরিবারের সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। হঠাৎ পুরো বাড়ি কেঁপে ওঠে। ভূমিকম্পে যেভাবে বাড়ি কেঁপে ওঠে, ওইভাবে ভয়ানকভাবে কেঁপে ওঠে। শুধু কেঁপে ওঠা না, শুধু কেঁপে ওঠা না, মনে হচ্ছে বাইরে ঝড় হচ্ছে, আর তার সাথে ভয়ঙ্কর ধস্তাধস্তির শব্দ, ভীষণ ভয়ানক কর্কশ বিভিন্ন আওয়াজ শোনা যাচ্ছে। শূকর সহ বিভিন্ন জন্তুর আর্তনাদ শোনা যাচ্ছে। সারা রাত এভাবে চলে। ফজরের আজানের পর যখন সবকিছু থেমে যায়, তখন পরিবারের সবাই বাইরে বের হয়ে দেখে উঠোনের এক পাশে সেই সাদা বিড়ালটা মৃত অবস্থায় পড়ে আছে, আর তার পাশেই সুন্দর কিন্তু অচেনা বেশ কিছু বড় বড় ফুল পড়ে রয়েছে। ফুল, তবে এই ফুল ওনারা আগে কখনো দেখেন নাই। সবাই ফুলগুলো দেখে আশ্চর্য হলো। বিড়ালটির মৃত্যুতে সবাই বেশ কষ্ট পায়। আর কিছুক্ষণ পরেই হুজুর তার 3-4 জন ছাত্রকে নিয়ে ইমতিয়াজ সাহেবের বাড়িতে আসেন। ইমতিয়াজ সাহেব আশ্চর্য হন, কারণ ফজর আজানের কিছুক্ষণ পরই উনি এত দূর থেকে কিভাবে ছাত্রদেরকে নিয়ে আসলেন এই সময়ে? হুজুর কি সব জানেন? হুজুরকে জিজ্ঞাসা করা হলে হুজুর বলেন, বলবো, ফজরের সালাতটা আদায় করি, তারপরে সব বলবো। আর এই ফুলগুলো এবং এই মৃত বিড়ালটাকে আপনারা খুব সাবধানের সাথে একটা পবিত্র এবং পরিষ্কার জায়গায় রাখুন। তাই করা হয়। হুজুরের ছাত্ররা সেটাতে হেল্প করে। হুজুরের মনটা খুব খারাপ ছিল ওই সময়। হুজুর ফজরের সালাত আদায় করে কিছু জিকির আজকার করে এরপরে শোনান এক হৃদয় বিদারক কথা, রোমহর্ষক এবং মর্মান্তিক এক ঘটনার বর্ণনা তিনি শুরু করেন। হুজুর বলেন যে, ইমতিয়াজ, তোমার দাদার বাবা ছিলেন অত্যন্ত পরহেজগার এক লোক। ওনার কাছে জিনদের মধ্যে সম্মানিত এক জিন গোষ্ঠীর সর্দার এসেছিলেন দেখা করতে। তখন তিনি বলেছিলেন যে আমাদের এই গোত্রটা খুবই শক্তিশালী, আর আমাদের গোত্রের যেই বাচ্চারা রয়েছে তাদেরকে উনি যেন ইসলামিক শিক্ষায় শিক্ষিত করেন, এবং উনি যেটা জানেন কোরআন
হাদিস এগুলো যেন তাদেরকে শেখান। তাদের এই গোত্রটা অত্যন্ত শক্তিশালী যোদ্ধা প্রকৃতির জিন এবং তারা খুব পরহেজগার টাইপেরও জিন। তাদের অনেক বিষয় জানাশোনা রয়েছে। আর ওনারা যেহেতু যুদ্ধ এবং অন্যান্য সংক্রান্ত কাজে বেশি ব্যস্ত থাকেন, এই জন্য খুব পরহেজগার একজন আলেমের কাছে তাদের সন্তানদেরকে তারা দ্বীন ইসলাম শিখাতে চান। এই জন্যই মূলত উনি এসেছেন। আর এই যে ইমতিয়াজ সাহেবের দাদার বাবা, উনি তো পরহেজগার মানুষ ছিলেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন। তো এক তাহাজ্জুদের নামাজে গিয়েই ওই জিনটার সাথে তার দেখা হয়। তো ইমতিয়াজ সাহেবের দাদার বাবা উনি এটাতে রাজি হয়ে যান। তখন এই জিন সর্দার উনি ইমতিয়াজ সাহেবের ওই বাবার দাদাকে একটা কলস ভর্তি স্বর্ণের মোহর উপহার হিসাবে ওই সময় দিতে চান, যে আপনি আমাদের তরফ থেকে উপঢৌকন হিসাবে এটা রাখুন। কিন্তু ইমতিয়াজ সাহেবের বাবার দাদা এটি খুবই বিনয়ের সাথে ফিরিয়ে দেন এবং বলেন যে না, আপনি আমাকে যে উপহারটা দিচ্ছেন সেটা হচ্ছে যে আপনাদের সন্তানদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করার হাদিয়া স্বরূপ। আমি তো এইটার বিনিময়ে কোনো বিনিময় নিতে পারি না। আল্লাহ এর আমার প্রতিদান দিবেন, উত্তম প্রতিদান আল্লাহ দিবেন। আমি যদি আপনাদের কাছ থেকে এটার কোনো বিনিময় নেই, তাহলে আল্লাহর কাছে আমি কি নিব? আল্লাহ তো বলবেন যে তুমি তো এই ভালো কাজের বিনিময় নিয়েই নিয়েছ, এজন্য আমি আপনাদের কাছ থেকে এটা নিতে পারি না। তখন ওই জিন সর্দার বলেছেন আমি এটাকে উপহার হিসাবে দিচ্ছি, আপনি এটা রাখুন। তখন উনি বলেছিলেন যে না, আপনি এটা কোনো অভাবী মানুষকে দিয়েন, আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন, আমি অবস্থাশালী মানুষ, আপনি এটা আপনার কাছেই রাখুন। এই ব্যাপারটা ওই জিন সর্দার খুবই ভালো হিসাবে নেয়, খুব ভালোভাবে নেয়। এবং উনি বলেছিলেন যে ইমতিয়াজ সাহেব ওই জিন সর্দার উনি বলেছিলেন যে আপনি যেভাবে আল্লাহর কথা চিন্তা করে আমাদের সন্তানদেরকে আপনি শিক্ষিত করবেন, আপনি যেহেতু পার্থিব এই উপহারটা ফিরিয়ে দিলেন, এটা করে আপনি আমার মন জয় করে নিয়েছেন। আমি ওয়াদা করছি এবং আমার গোত্রের সবাই ওয়াদা করবে যে আপনি সহ আপনার পরিবার যতদিন এই পৃথিবীর বুকে টিকে থাকবেন এবং আমরা আমাদের এই গোত্রের জিনেরা যতদিন এই পৃথিবীর বুকে টিকে থাকব, ততদিন পর্যন্ত আপনার পরিবারের সুরক্ষা দেওয়ার জন্য অদৃশ্যভাবে সব সময় আমরা আপনাদের আশেপাশে থাকব। এটাই আমাদের তরফ থেকে আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য উপহার। এই ব্যাপারটা ইমতিয়াজ সাহেব মেনে নেন এবং বলেন ঠিক আছে, আপনাদের এই উপহারটা আমি গ্রহণ করলাম। এক মুসলিম হিসাবে আপনি আর এক মুসলিমের এরকম সহায়তা করবেন, এটা তো আমি না করতে পারি না। তো ওই জিন সর্দার কিন্তু প্রজন্ম থেকে প্রজন্ম এটা পাহারা দেওয়ার, মানে তার পরিবারকে পাহারা দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন। এরপর থেকে কিন্তু ওই যে ইমতিয়াজ সাহেবের বাবার দাদা উনি রাতের বেলা তাহাজ্জুদের সময় বিশেষ করে জিনদের সন্তানরা আসতো, তাদেরকে শেখাতেন। তো এই ব্যাপারটা কিন্তু উনি কাউকে বলেন নাই। ইমতিয়াজ সাহেবের বাবার দাদা কিন্তু পরিবারের সদস্যদের কাউকে কিন্তু এই ব্যাপারটা বলেন নাই। আর খুবই অদৃশ্যভাবে ওই জিনেরা ওই পরিবারকে সুরক্ষা দেওয়ার চেষ্টা চালাতো, যার ফলশ্রুতিতে পরিবারের সদস্যরাও কিন্তু ওইভাবে বুঝতে পারে নাই তাদের উপস্থিতি। তারপর থেকে সকল বিষয়ে সেই জিনেরা ইমতিয়াজ সাহেবের পূর্বপুরুষ এবং এখন পর্যন্ত সকলকে সাহায্য করছে। তবে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে এই জিন গোত্রের মাত্র একজন জিন বেঁচে ছিল। 107 বছর আগে, মানে ওই ঘটনা যখন ঘটেছে 1965-66 বা কোন একটা সময় আর কি, ওই সময়েরও 107 বছর আগে কোন এক
তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিশিয়ান ওই গোত্রের সবগুলো জিনকে কৌশলে আটকে ফেলেছিল। শুধু 5 জন শক্তিশালী জিন পালাতে সক্ষম হয়েছিল। এই যে 5 জন জিন, তারা কিন্তু এই পরিবারের উপর নজর রাখে এবং সিপাহী হিসাবে এই পরিবারের সদস্যদেরকে অবিচল সহায়তা করেছে। তারা সব সময় তাদের দায়িত্ব পালনে খুবই দায়িত্বশীল ছিল। কিন্তু সমস্যা যেটা হলো, এই 5 জনের মধ্যে 4 জন নানান কারণে, তাদের মধ্যে অসুখ বিসুখ হয়, তারাও মারা যায়। 4 জন নানান কারণে মারা গিয়েছিল, একজন শুধু জীবিত ছিল এবং সে একজন জীবিত থাকলেও সেও পাহারার কাজে নিযুক্ত ছিল, কিন্তু সে কখনো নিজের অস্তিত্ব প্রকাশ করেনি। ইমতিয়াজ সাহেব ভালো মানুষ হবার কারণে পুরো গ্রামবাসীর প্রায় সবাই মুদি জিনিসপত্র ওনার কাছ থেকে ক্রয় করত। এতে করে অন্য ব্যবসায়ীদের ব্যবসার পথ অনেকটাই বন্ধ হয়ে গিয়েছিল। আর ওই দুষ্টু ব্যবসায়ীদের মধ্যে কয়েকজন যোগ সাজস করে ভয়ানক কালো জাদুর আশ্রয় নেয় এবং তারা এক তান্ত্রিকের শরণাপন্ন হয়। ওই তান্ত্রিক পাঠা বলিদানের মাধ্যমে 6টি গোত্রের 6 জন ইফরিত শ্রেণীর জিনকে এই পরিবারের উপর চালান করে। আর এই 6টি গোত্রের 6টা জিন আবার ছিল বন্দী, এরাও শক্তিশালী ছিল। আর ওই জিনগুলোকে বলে দেওয়া হয়, এই পরিবারের সবগুলো মানুষকে অস্বাভাবিকভাবে মৃত্যু প্রদান করতে পারলে এই 6টা জিনকে নাকি মুক্তি দেয়া হবে। এই শর্তে তাদেরকে চালান করা হয়। ওই যে বেঁচে থাকা একটি জিন শুরুতে তাদের চেষ্টাগুলো প্রতিহত করলেও পরে কোনোভাবেই পারছিল না, কারণ ওরা সংখ্যায় অনেক বেশি ছিল, শক্তিতেও বেশি ছিল। ওই রাত্রে বটের মোড়ে ওই জিনটির চেষ্টা ব্যর্থ হয়েছিল। ওই জিনটার চেষ্টা ব্যর্থ হয়েছিল, এর পিছনেও এই জিনটার ভূমিকা ছিল, কারণ ওই সময় ওখানে একটা জিন ছিল, 5টা জিন ছিল না। একটা জিন তাকে প্রতিহত করেছিল, বিশেষ করে যখন ওই বট গাছের ডালের উপর থেকে ওই মহিলা চেহারার, ভয়ঙ্কর চেহারার ওই মহিলাটা যখন নেমে আসছিল, তখন ওই জিনটা প্রতিহত করে, যার কারণে আল্লাহর রহমতে উনি বেঁচে গিয়েছিলেন। এরপর শুরু হয় ওই পরিবারের মৃত্যুর মিছিল। ইমতিয়াজ সাহেবের ছেলেটিকে জিনটি রক্ষার চেষ্টা করেছিল, তবে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে ইমতিয়াজ সাহেবের ছেলে খেলাধুলা করছিল, বাড়িতে ফেরার সময় তার ওয়াশরুমে যাওয়ার একটু চাপ ছিল, যার ফলশ্রুতিতে সে রাস্তার একটা জায়গায় বসে জল বিয়োগ করে। এই কারণে কিন্তু ওর শরীরটা ওই সময় অপবিত্র ছিল। আর এই সুযোগটা একত্রে যখন 6টা জিন নিয়েছিল, তখন এই যে ভালো জিনটা সে খুব একটা প্রতিহত করতে পারে নাই, কারণ ইমতিয়াজ সাহেবের ছেলে বাবুলের শরীরটা অপবিত্র ছিল। সে চেষ্টা করলেও খুব একটা পারে নাই, আর 6 জন ছিল তার এগেইনস্টে, যার ফলশ্রুতিতে সে ওইভাবে প্রতিহত করতে পারে নাই। ওই ছেলেটিকে ওরা নিয়ে যাওয়ার 6 দিনের মাথায় গিয়ে ওকে মেরে ফেলে এবং পানিতে ফেলে দেয়, আর তখনই ওর ডেড বডিটা পাওয়া যায়। এরপর ওই দুর্ধর্ষ জিনগুলো এই বাড়ির উপর এক ধরনের মায়া জাদুর প্রয়োগ করে, যার ফলশ্রুতিতে কোনো বার্তাবাহক জিন আর ভালো জিনও ওই বাড়িতে প্রবেশ করতে পারছিল না। তবে ওই ভালো জিনটি খুবই কষ্টে বিড়ালের বেশে প্রবেশ করতে সক্ষম হয় এবং ওই বিড়ালের রূপেই তাদেরকে রক্ষা করার চেষ্টা করছিল। ওই রাত্রে, যেই রাত্রে ইমতিয়াজ সাহেবের মা যে কালো ভয়ঙ্কর সাপটি দেখেছিল, ওই রাত্রে তাকে মেরে ফেলতো। তবে এই বিড়াল রূপী জিনটি তার সাথে না আসলেও কোনোভাবে তাকে বাঁচিয়ে দিতে আল্লাহর রহমতে সক্ষম হয়। আর ওই ইবলিশগুলো ইমতিয়াজ সাহেবের মায়ের কাছাকাছি আসতে না পারায় তারা ভয়ানক কিছু পদক্ষেপ গ্রহণ করে। সেটা হলো, রাতের বেলা একজনকে মারতে পারলো না, ঠিক আছে যাক, এবার দিনের বেলায় মেরে ফেললো। এই পদক্ষেপ হিসাবে
ইমতিয়াজ সাহেবের বাবা উনি গোসলের আগে ওয়াশরুমে গিয়েছিলেন। এরপর হঠাৎ করে ইমতিয়াজ সাহেবের গলা নকল করে ওনার বাবাকে ডাক দেন ওই বাগানের ভেতর থেকে। আর তখন উনি চিন্তা করেছেন ইমতিয়াজ সাহেব হয়তোবা কোনো একটা জরুরি কাজে ওখানে গিয়েছে, তাকে ডাকছে। উনি আর হাত মুখ না ধুয়ে ওযু না করেই ওই বাগানের ভিতরে ঢুকে যান। আর ওই সময় ওই জিনগুলো তাকে হত্যা করে। শুধু হত্যা করেছে বিষয়টা এরকম না, খুব নির্মম ভাবে তার গলায় ফাঁস লাগিয়ে ডালের সাথে ঝুলিয়ে দেয়। আর যে অমাবস্যার রাত, এই রাতটা ছিল ইমতিয়াজ সাহেবের পরিবারের শেষ রাত। ওরা পূর্ণ শক্তি নিয়ে ওই পরিবারের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ওই যে বিড়াল রূপী জিন সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে তাদেরকে রুখে দিতে থাকে। তাদের গোত্রে যদি আর একটি জিন বেঁচে থাকতো তাহলে এই দুইজন মিলে কিন্তু এই 6টা ইফরিত শ্রেণীর ইবলিশগুলোকে একদম শেষ করে ফেলতে পারত, কিন্তু সে অনেকটাই একা হয়ে পড়েছিল। এরপরেও সে দুটো ইবলিশকে হত্যা করতে সক্ষম হয়। আর দুটো ইবলিশকে যখন হত্যা করতে সক্ষম হয় তখন এই মায়া জাদুর প্রভাবটাও কেটে যায়। আর এই যে হুজুর যিনি এসেছিলেন, ওনার পাঠানো জিনগুলো তো ওই জায়গার মধ্যে ঢুকতে পারছিল না। যখন ওই মায়া জাদুর প্রভাবটা কেটে গিয়েছে তখন তারা ঢুকতে পারে এবং সকলে মিলে ওই জিনগুলোর উপর আক্রমণ করে। তবে হুজুর যে জিনগুলোকে পাঠিয়েছিল তার ছাত্র জিন, এরা আবার যোদ্ধা প্রকৃতির জিন ছিল না, যার ফলশ্রুতিতে ওইভাবে তারা প্রতিহত করতে পারছিল না। এর মধ্যে ঘটে যায় একটি ঘটনা, সেটা হচ্ছে এই একজন ছাত্র জিন, তার নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর উপর মারাত্মকভাবে একটা ইফরিত জিন চড়াও হয়। আর ওই সময়ই আব্দুল্লাহর প্রাণ বাঁচাতে গিয়ে সেই বীর শহীদ জিন ওখানে হাজির হয়ে যায় ঢাল হিসাবে। আর ওই ইবলিশ জিনের আঘাতেই ওই সময় সে মারা যায়। এই যে বিড়ালটি হচ্ছে সেই জিন, ভালো জিন। আর যে ফুলগুলো, এই ফুলগুলো হচ্ছে এই হুজুরের কিছু নিহত ছাত্রের লাশ, কিন্তু এটা ফুল হয়ে রয়েছে। এ কথা বলতে বলতে হুজুর কিন্তু এ কথা শোনাতে শোনাতে হুজুর কান্নাকাটি শুরু করে দেন। স্বাভাবিকভাবে তার জিন ছাত্ররা এভাবে মারা গিয়েছে। আর এই একটা গোত্রের একটা মাত্র জীবিত জিন, সেও মারা গেল মানুষদেরকে রক্ষা করতে গিয়ে। ওই যে তাদের যিনি সর্দার ওসিয়ত করে গিয়েছিলেন। তো এভাবেই এই ঘটনাটির যেমন সমাপ্তি ঘটে, একটি গোত্রের সর্বশেষ জিনের শহীদ হওয়ার মাধ্যম দিয়ে ওই গোত্রও এই পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন হয়ে যায়। আর এই জাদুটাও একদম পরিপূর্ণভাবে কেটে যায়। এরপরে ইমতিয়াজ সাহেব ওই গ্রাম ছেড়ে চলে গিয়েছিলেন অনেক দূরে, যদি আবার তাদের উপর কালো জাদু করে। কারণ উনি ওনার বাবাকে হারিয়েছিলেন, ওনার একটা ছেলেকে হারিয়েছিলেন, তো আর উনি কাউকে হারাতে চান নাই, যার ফলশ্রুতিতে উনি অনেকটা দূর চলে গিয়েছিলেন। প্রিয় লিসেনার্স, একটাবার চিন্তা করুন, আমরা সবসময় কিন্তু জিনদেরকে ভিলেন হিসাবে উপস্থাপন করি, কিন্তু এখানে আমরা রক্ষাকারী যে জিনগুলোকে দেখলাম, এরা কি নিশ্চয়ই খারাপ নয়, অবশ্যই ভালো। আর দেখুন, ওনারাও যোদ্ধা প্রকৃতির জিন ছিলেন, শক্তিশালী জিন ছিলেন, যার ফলশ্রুতিতে কোন এক তান্ত্রিক তাদেরকে বন্দী করে ফেলেছিল। ওই তান্ত্রিকটা মানুষ ছিল, অথচ সে জিনদেরকে দিয়ে খারাপ কাজ করানোর জন্য তাদেরকে বন্দী করেছিল। আর যেহেতু ওই গোত্রের জিন সর্দার ওয়াদা করেছিলেন তাদের আমিরের আনুগত্য এবং তাদের ওয়াদার জন্য কোনো বরখেলাপ না হয়, ওই আনুগত্য এবং ওয়াদার বরখেলাপের কথা চিন্তা করে বাকি জিনগুলো কিন্তু সারাটা জীবন এই পরিবারের সাথেই ছিল। এবং শেষ জন যিনি, উনিও নিজের জীবন দিয়ে ওনার সর্দারের হুকুম এবং ওয়াদাটা রক্ষা করে গিয়েছিলেন। আমরা কিন্তু আমাদের ওয়াদা বলুন বা আনুগত্যের যে ব্যাপারগুলো বলুন, মানুষরা কিন্তু
অনেকটাই এই বিষয়ে বেখেয়াল, কিন্তু জিনেরা কিন্তু এই বিষয়ে খুবই সতর্ক থাকে। সে খারাপ জিন হোক বা ভালো জিনই হোক, তারা তাদের সর্দারের আনুগত্যের বিষয়ে খুব সতর্ক। তবে দলছুট জিন যারা, এদের হিসাবটা আলাদা। কিন্তু যারা গোত্রের মধ্যে থাকে, সে ভালো হোক খারাপ হোক, তারা সবসময় তাদের সর্দারের আনুগত্য করতে থাকে। আমরা এই ঘটনার মধ্য দিয়েও এমনই একটি বিষয়ের পরিচয় পেলাম। যারা শহীদ হয়েছেন তাদেরকে তো কোনো মানুষ আসলে দেখবে না, এভাবেই না জানি কত জিন মানুষদেরকে রক্ষা করার জন্য শহীদ হয়ে যাচ্ছে। আবার একই সময় পৃথিবীতে কত মানুষ জিনদের আক্রমণে মারা যাচ্ছে পরোক্ষভাবে, আমরা ওইভাবে আসলে বুঝতেও পারি না। আর এক শ্রেণীর ঘৃণ্য মানুষ তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ব্ল্যাক ম্যাজিক করে থাকে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, আর হেদায়েত যদি তাদের কপালে না থাকে উপযুক্ত শাস্তি দান করুন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি মারুফ হাসান সান ভাইকে এমন একটি মর্মস্পর্শী, রোমহর্ষক, ভয়ের ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনার কাছ থেকে আরো ঘটনা পাবো। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি এ পর্যন্তই ছিল। আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে যে লিঙ্কগুলো দেওয়া রয়েছে, এই লিঙ্কের মধ্যে একটা আমার আরো একটি ইউটিউব চ্যানেলের আফনান বি নামে, সেখানে ক্লিক করলেও আপনারা আমার ওই চ্যানেলেও সদস্য হয়ে যেতে পারবেন যদি সাবস্ক্রাইব করেন। অনুরোধ করছি সাবস্ক্রাইব করার জন্য। আর আপনারা যারা ঘটনা পাঠাতে, আমাদের বিগত দুইটি রিমেম্বারিং স্টোরিজ এপিসোডে আমরা পাতালবাসী বই থেকে দুটি ঘটনা শেয়ার করেছিলাম, আর এবারের রিমেম্বারিং স্টোরিজ এপিসোডেও তার ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ। আমরা আরো একটি ঘটনা উপস্থাপন করছি পাতালবাসী বই থেকে। পাতালবাসী বই এবার অমর একুশে বইমেলাতে আমরা প্রকাশ করেছিলাম আপনাদের পাঠানো বাছাইকৃত কিছু ঘটনাবলী নিয়ে। তো আজকে যেই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটির শিরোনাম হচ্ছে এক ব্ল্যাক ম্যাজিশিয়ান পরিবারের করুণ পরিণতি। আপনারা অনেকেই ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা শুনতে চান, আর আমি অনেকবারই এই বিষয়ে আমার অবস্থান আপনাদের কাছে পরিষ্কার করার চেষ্টা করেছি যে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা আমি বলতে আসলে অনেকটাই অনীহা প্রকাশ করি। এর পেছনে কারণও রয়েছে, আর সেই কারণটা আমি বারবার বলেছি, আজও বলছি। অনেক ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা শোনার পর কেউ কেউ সেটাতে উৎসাহী হন, এবং উৎসাহী এমনভাবে হন যে কেউ যদি কোনো ছোটখাটো ক্ষতিও করে থাকে, তিনি চিন্তা করেন যে আমি তো এরকম একটা ঘটনা শুনেছিলাম যে এইভাবে ব্ল্যাক ম্যাজিক করা যায়, এইভাবে ক্ষতি করা যায়। তো তখন তিনি এই বিষয়টাতে অনেক ক্ষেত্রেই উৎসাহী হয়ে থাকেন। এখন বলতে পারেন আপনারা যে আপনি কিভাবে বুঝলেন, আপনি এই বিষয়ে কেন এতটা নিশ্চিত হতে পারছেন? এর পেছনে কারণ হচ্ছে যে আপনাদের লিসেনারদের মধ্যেই কেউ কেউ আমাকে সরাসরি এই বিষয়ে নক করেছেন যে অমুক লোক তার ক্ষতি করেছে, তাকে তিনি ব্ল্যাক ম্যাজিক করতে চান। কোনো ব্ল্যাক ম্যাজিশিয়ানের সাথে আমার পরিচয় আছে কিনা, তার নাম্বার দেয়া যাবে কিনা। তো আমি এসব বিষয়ে আসলে শোনার পর, এমনিতেই তো আমি এই বিষয় নিয়ে ভয়ে ছিলাম, তারপরেও যখন এই বিষয়গুলো আমি জানি তখন আমার মনের অবস্থা কেমন হতে পারে আপনারাই অনুধাবন করুন। তারপর আমি ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা বলি, এই কারণে বলি যে ওই ঘটনার মধ্যে যদি কোনো শিক্ষণীয় বিষয় থাকে, সেই বিষয়টাই উপস্থাপন করাটাই আমার মূল উদ্দেশ্য হয়ে থাকে। তো আজকে যে ঘটনাটি আমি বলছি, তো এই ঘটনাটি বইয়ের মধ্যে দেওয়ার পিছনে একটা কারণ ছিল, কারণ এর মধ্যে অনেক শিক্ষণীয় ব্যাপার ছিল। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন মীর শিহাব ভাই। মীর শিহাব ভাইয়ের ঘটনা কিন্তু আমাদের আফনান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে বেশ কিছু প্রচারিত হয়েছে। উনি বর্তমানে সৌদি আরবে আছেন। তো চলুন শুরু করি ঘটনাটি।
ঘটনাটি যিনি মীর শিহাব ভাইকে বলেছিলেন তার নাম হচ্ছে প্রশান্ত। আর ঘটনাটি শুরু হয়েছিল 1985 থেকে 86 সালের মধ্যবর্তী একটি সময়ে। ওই সময়ে এই প্রশান্ত বাবুর বয়স ছিল এই 14-15 বছর এরকম আর কি। আর এই প্রশান্ত বাবুর বাবা ছিলেন একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান। তো ওনাদের বাড়ি মূলত শ্রীলঙ্কায়, মানে এই প্রশান্ত বাবু ওনারা শ্রীলঙ্কায় থাকেন। এই প্রশান্ত বর্তমানে সৌদি আরবে আছেন। প্রশান্তর পরিবারে ছিল বেশ কয়েকজন সদস্য। প্রশান্ত বাবু ওনারা ছিলেন 3 ভাই, ওনার মা বাবা এবং দাদি। আর সবার ছোট ছিল ভাই বোনদের মধ্যে বোন। 3 ভাই ছিল এবং একটা বোন ছিল। এই যে প্রশান্ত বাবুর বাবা যে ব্ল্যাক ম্যাজিশিয়ান, উনি আসলে অন্য কোনো কাজ জানতেন না, কৃষিকাজ জানতেন না, অন্য কোনো কাজ জানতেন না, উনি এইটাই জানতেন। আর এটা করেই তাদের পরিবার চলতো। ওনারা সবাই ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। এখন কথা হলো যে এই যে প্রশান্ত বাবু বাবা যিনি, উনি চিন্তা করছিলেন যে তার সন্তানদের মধ্যে কাকে এই বিষয়গুলো আস্তে আস্তে উনি শিখিয়ে যাবেন। এখন প্রশান্ত বাবুর যে বড় ভাই, মানে বড় দাদা যিনি, তিনি এই বিষয়ে খুবই অনিচ্ছুক ছিলেন। তার বয়স ছিল প্রায় 20 বছরের উপরে। তিনি কৃষিকাজ করতে পছন্দ করতেন এবং এই বিষয়টা উনি এতটাই মানে খারাপ নজরে দেখতেন যে প্রশান্ত বাবুর বাবা যিনি, তিনি চিন্তা করেছেন যে বড় ছেলেটা এতটাই অপছন্দ করে, একে তো এটা শেখানো যাবে না। এখন উনি চিন্তা করলেন যে তার ছেলেদের মধ্যে কোন সন্তান এই ব্ল্যাক ম্যাজিক বিষয়টা এখনো আসলে ওইভাবে বোঝে টোঝে না, বা এটার পরিণতি কি এটা অতটা জানে না, তাকে তিনি এই বিষয়টা শিখিয়ে যেতে চান। এখন এটা তো একদিনে শেখানো যায় না, আস্তে 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 সাথে রেখে বিভিন্ন কর্ম পদ্ধতি অবলম্বন করে আস্তে আস্তে তাকে ওই বিষয়টাতে অভ্যস্ত করাতে হয়। এই কারণে মূলত প্রশান্ত বাবুর বাবা তিনি প্রশান্তকে এই বিষয়টাতে ইনভলভ করানোর জন্য উনি চেষ্টা করছিলেন। একবার কি হয় যে প্রশান্ত বাবুর বাবা যিনি, উনি প্রশান্তকে বলেন যে প্রশান্ত চলো আমরা আজকে আমাদের গ্রাম থেকে দূরে আর একটা গ্রামে যাব, সেখানে একটা কাজ আছে, কাজটা রাতের বেলা করতে হবে, আমার সাথে থেকে তুমি আস্তে আস্তে এই কাজগুলো শিখবা। এদিকে প্রশান্ত বাবু বললে যে না বাবা আমি যাব না, রাতের বেলা আমার খুব ভয় লাগে, তুমি রাত বেরাতে কোথাও যাও তা আমরা খুব একটা বেশি জানি না, আবার রাত বিরেতে যে ফেরো কত ভয়ের ঘটনাই তো ঘটতে পারে, আমি যাব না। ওদিকে প্রশান্ত বাবুর বাবা তাকে বললেন যে না বাবা আমি তো আছি সাথে, ভয়ের কিছু নাই, চলো। আসলে এইখানে কি ব্যাপারটা ছিল এটা প্রশান্তকে বললেন নাই তার বাবা। তো প্রশান্তকে রেডি করায়, কিন্তু প্রশান্ত যে মা এবং প্রশান্তর দাদি, সে বলে যে তুই প্রশান্তকে কোথায় নিয়ে যাস, এই কাজে তুই ঢুকছিস ভালো কথা। বিশেষ করে প্রশান্ত বাবুর দাদার মানে দাদি আর কি তার ছেলেকে বলে, মানে প্রশান্ত বাবুর বাবাকে বলে আর কি, যে তুই এই কাজে ইনভলভ নতুন করে আর কাউকে করাস না, তোর পর্যন্তই থাক এগুলো, আর তুইও পারলে এগুলো ছেড়ে দে। এখন প্রশান্ত বাবুর বাবা বলে যে না এখন আমি যদি এটা ছেড়ে দেই তাহলে আর অনেক ক্ষতি হয়ে যাবে, আমারও ক্ষতি হবে তোমাদেরও ক্ষতি হবে, আমি তো এটা ছাড়তে পারতেছি না। এদিকে প্রশান্ত বাবুর মা যিনি, তিনিও তার স্বামীকে বলে যে তুমি এগুলো থেকে আস্তে আস্তে বের হয়ে আসো, আমাদের এই উপার্জনের অর্থ দরকার নাই, কৃষি কাজ করো। এখন উনি বলে যে আমি তার কোনো কাজ শিখি নাই, কিন্তু তারপরেও সেই কৃষিকাজে অভ্যস্ত হতে বলেন সকলে। এখন যিনি যেই বিষয়টাতে আসলে অভ্যস্ত হয়ে গেছেন, যিনি যে বিষয়টা মানে শিখেছেন ওটা ছাড়া কিছু জানেন না, এই কারণে ওই প্রফেশন থেকে বের হয়ে আসলেও কিন্তু তার জন্য অনেক কঠিন হয়।
এবং এটি ঘটেছিল প্রশান্তবাবুর বাবার বেলায়। এদিকে ছেলেকে তো উনি রাত্রেবেলা নিয়ে যাবেন এক জায়গায়, তো বের হয়েছেন নিয়ে, সকলের অমতই আর কি। দূরে মানে ওই গ্রামেরও কয়েক গ্রাম পরে আর কি, হেঁটে যেতে ঘন্টাখানেক সময় লাগে, পরিচিত এক আত্মীয়ের বাড়িতে তারা অবস্থান করেন। আত্মীয় বলতে খুব দূর সম্পর্কের একজন আত্মীয় আর কি। আসলে মূল ব্যাপারটা ছিল হচ্ছে ওই গ্রামে একটা হিন্দু ধর্মাবলম্বীদের শ্মশান রয়েছে, এই শ্মশানের পাশে কবরস্থান রয়েছে, সেটাও হিন্দুদেরই কবরস্থান। অনেক সময় দেখা যায় কি যে অনেক গরিব মানুষ যাদের লাশ দাহ করার জন্য যে খরচ দরকার সেই খরচটা তাদের থাকে না, ওই খড়ি তারপর আদার্স যে উপকরণগুলো রয়েছে সেগুলো কেনার মতো সামর্থ্য থাকে না, তখন তারা দাফন করে দেয় লাশ। এই জন্য শ্মশানের পাশে একটা কবরস্থান ছিল, সেখানে লাশ দাফন করার ব্যবস্থা ছিল। মূলত ওখানে একটা আত্মহত্যা করেছে এমন একটা মেয়ের লাশ দাফন করা হয়েছিল। ওই পরিবারও খুব গরিব ছিল, এই জন্য লাশ দাহ না করে পোড়ানো হয়নি আর কি, দাহ করা নেই, দাফন করা হয়েছিল। তো এখন ওই মেয়ের শরীরের কিছু অংশ এবং মাথা এই প্রশান্তবাবুর বাবার প্রয়োজন ছিল। ব্ল্যাক ম্যাজিশিয়ানদের এটা লাগে, এই কারণে এই মাথাগুলো তিনি কিন্তু এটাই যে নতুন সংগ্রহ করতে এসেছেন তা কিন্তু নয়, উনি এর আগে সংগ্রহ করেছেন, সেগুলো বিভিন্ন ব্ল্যাক ম্যাজিশিয়ানদের কাছে বিক্রি করেও বেশ মোটা অর্থ তিনি উপার্জন করেছেন। এখন যেই কাজ করে মোটা অর্থ পাওয়া যায় সেই কাজে তো উৎসাহ বেশি থাকবে, এটাই স্বাভাবিক। এই কারণেই মূলত তিনি তার ছেলেকে নিয়ে এসেছিলেন সাথে, যে তার ছেলে যেন এই বিষয়টা দূর থেকে দেখে এবং আস্তে আস্তে সাহস করে। তো তার ছেলেকে উনি নিয়ে এসেছিলেন, কিন্তু এই তথ্যটা পেয়েছিলেন তার ওই দুঃসম্পর্কের আত্মীয়ের কাছ থেকে। এই জন্য রাতের বেলা ওই আত্মীয়ের বাড়িতে তিনি অবস্থান নেন। রাত আনুমানিক 2টোর দিকে ছেলেকে নিয়ে বের হয়ে যান। ছেলে ভয় পাচ্ছিল, কিন্তু ছেলেকে সাহস দেন, হাতে একটা লাঠি দেন এবং বলেন যে আমি যদি কখনো কোনো সমস্যায় পড়ি, এই লাঠি দিয়ে আমার শরীরে হালকা হালকা করে টাচ করবা, খুব হালকা করে বাড়ি দিবা, তাহলে আর সমস্যা থাকবে না, আর তোমার আশেপাশেও কোনো কিছু আসবে না। আর যদি পরিচিত কোনো কণ্ঠস্বরে তোমাকে ডাকে, কখনো তুমি পেছন দিকে তাকাবা না। এই কথা বলেন। ছেলেও ভয় পাচ্ছে, তারপরও বাবার সাথে গিয়েছেন, যেহেতু বাবা সাথে আছে, বাবার সাথে থাকলে অনেক ভয় জয় করা যায়, এটাই কিন্তু মানে তার কাছে মনে হয়েছিল। প্রশান্তবাবুর বাবা উনি কাজের জন্য বেশ কিছু জিনিস নেন, যেমন ছুরি, কাঁচি, আরো কিছু বেশ কিছু উপকরণ, সেগুলো সাথে নেন এবং উনি সেই কবরস্থানে চলে যান। কবরস্থানে যাওয়ার পর কবরস্থানের ওই কবরটি খুঁজে পেতে আসলে কোনো অসুবিধা হয় না, কারণ ওনার ওই আত্মীয় এমন ভাবে বর্ণনা করেছিলেন যে খুব অনায়াসেই ওই কবরটি তিনি খুঁজে পেয়ে যান এবং বুঝতে পারেন যে এটি তার কবর। কারণ যেই মেয়েটি সুইসাইড করেছে তার বয়স বেশি ছিল না, যেহেতু পরিণত বয়সে সে পৌঁছায়নি, এই কারণে কিন্তু সে স্বাভাবিক উচ্চতার থেকে ছোট ছিল, আর এই কবরটাও ছোট ছিল, আর একদম নতুন কবর, এই জন্য তার বুঝতে অসুবিধা হয়নি। আর সপ্তাহখানেকের মধ্যে ওখানে আর কোনো কবর হয়ও নাই, যেন অনায়াসেই উনি টের পেয়ে যান এটাই সেই কবর। এখন সেখানে গিয়ে ছেলেকে এক পাশে দাঁড় করিয়ে উনি কবর খুঁড়তে থাকেন। তো আমরা যেভাবে মুসলিমরা কবর দেই, ওনারা ঠিক ওইভাবেই ওই বাঁশ টাস দিয়ে ওইভাবে চাটাই দিয়ে ওই কবরগুলা দেন আর কি। তো উনি খুব সহজেই অল্প সময়ের মধ্যেই কবর খুঁড়ে ফেলেন এবং কবর খোঁড়ার পর দেখা যায় যে সাদা কাপড়ে মোড়ানো, সেটা কাফন বা সাদা কাপড় কিনা এটা নিশ্চিত নয় যে ওটা আসলে কিভাবে সাদা কাপড় বা কাফন আদতে দেয়া হয়েছিল কিনা, বা ওই অঞ্চলের রিচুয়ালটা কি এটা তো জানি না, তবে সাদা কাপড় জাতীয় কিছু একটা ছিল যেটা দিয়ে লাশ মোড়ানো ছিল। প্রশান্তবাবু কিন্তু উপর থেকে দেখছেন।
তো উনি দেখতে পান যে তার বাবা কেঁচি বের করে ওই মেয়ের মাথার চুলের কিছু অংশ কেটে নেন এবং তারপর ছুরিটা দিয়ে ওই মেয়ের মাথাটা দেহ থেকে আলাদা করে ফেলেন। এই দৃশ্য দেখে আসলে ওই কিশোর বয়সের প্রশান্ত খুব ভয় পেয়েছিলেন, কিন্তু তারপরেও যেহেতু বাবা করছে আর বাবার সাথে আছে, ভয়টা ওই রকম তীব্র ছিল না। সমস্যা যেটা হলো সেটা হলো যে ওই মাথাটা কাটার পর যখন একটা ব্যাগের মধ্যে ভরে ফেললেন, চুলগুলো ভরে ফেললেন, উনি যখন উঠতে যাবেন হঠাৎ করে দেখে ওই লাশ 2 হাত ধরে প্রশান্ত বাবুর বাবাকে চেপে ধরেছে। প্রশান্ত বাবুর বাবা চিৎকার দেবেন, তার গলা দিয়ে কোনো চিৎকারও বের হচ্ছিল না। এখন প্রশান্তকে বলা হয়েছিল যে লাঠি দিয়ে তার শরীরে মৃদু আঘাত করতে, কিন্তু একটা মাথা কাটা দেহ বাবাকে জড়িয়ে ধরেছে। সে এতটা ভয় পেয়েছিল যে ওই সময় তার কি করণীয় এই বিষয়টা সে বুঝতে পারেনি। প্রশান্ত যেটা করেছে সেটা দৌড়ে তার আত্মীয় বাড়িতে চলে যায়, সেই আত্মীয়কে ডেকে তোলে এবং বলে যে ওই লাশটি তার বাবাকে চেপে ধরেছে। এখন এই কথা শোনার পর সেই আত্মীয় প্রশান্তর সাথে তাড়াতাড়ি চলে আসেন। আসার পরে দেখতে পান যে কবর খোঁড়া ঠিকই আছে, কবরের ভেতরে প্রশান্ত বাবুর বাবা মৃত অবস্থায় পড়ে আছে। আর ওই যেই ডেড বডিটা, ওই ডেড বডিটা দেখে মনে হচ্ছে যে সেটা একদম স্বাভাবিক। তার যে মাথা একটু আগে কাটা হয়েছিল, মাথাটাও জোড়া লেগে আছে, চুল টুল সবকিছু স্বাভাবিক। এখন এই অবস্থা দেখার পর কি করণীয় তারা ভাবছেন, কিন্তু প্রশান্ত বাবুর বাবার যে দেহ এইটা মোটেও স্বাভাবিক ছিল না। কারণ হলো তার বাবার দেহ থেকে মাথা আলাদা ছিল, হাত পাগুলো ছিন্ন ভিন্ন অবস্থায় ছিল। এখন এই ডেড বডি নিয়ে তারা কি করবেন? বিশেষ করে ওই আত্মীয় পড়ে যান খুব একটা বিপাকে, কারণ একটা জীবিত মানুষ এইভাবে মারা গেছে, একটা পুলিশি ঝামেলা হতে পারে। উনি চিন্তায় পড়ে যান। তারপরেও উনি সাহস করে কবরে নামেন, প্রশান্ত বাবুর ছেলেও কবরে নামেন। নেমে ওই ডেড বডিটাকে তোলা হয়, মানে প্রশান্ত বাবুর বাবার ডেড বডিটাকে তোলা হয়, ছিন্ন ভিন্ন ডেড বডিটা। তারা উঠে আবার ওই মেয়ের কবরটা ঠিকঠাক করে দেয় এবং ওই ডেড বডিটা একটা বস্তা ম্যানেজ করে সেখানে ভরে নিয়ে আসা হয় বাড়িতে। এখন ওই আত্মীয় পড়ে যান মহা দুশ্চিন্তায়, এখন কি করি। এখন এই ডেড বডি যদি এখানে কবর দিতে যাই হবে তো আর এক ঝামেলা, যা করার আজকে রাতের মধ্যেই করতে হবে। তখন রাতের মধ্যেই সেই ডেড বডিটা তার গ্রামে কোনো না কোনো ভাবে পাঠিয়ে দেওয়া হয়। এর পিছনে কারণ ছিল যে উনি ঝামেলাটা এড়াতে চাচ্ছিলেন, তিনি কোনো ঝামেলা যেন না পড়েন, কারণ ওইখানে যদি মাটির নিচে দাফন করে দেন, যদি কুকুর শিয়ালে যদি সেটা আবার তুলে ফেলে, এটা নিয়ে অনেক হই হট্টগোল হবে। এই জন্য উনি ওই রাত্রেই ওই ডেড বডিটা তাদের বাড়িতে পাঠিয়ে দেন এবং ওদের বাড়ির কাছেই একটা জায়গায় গর্ত করে ওই ডেড বডিটা দাফন করে দেওয়া হয়। তো ঘটনা কিন্তু এই পর্যন্ত, এবং লোকদেরকে বলে দেওয়া হয় যে রাতের বেলায় হঠাৎ করে উনি মারা গেছেন, এই জন্য তাকে দাফন করে দেওয়া হয়েছে। লোকজন তো জিজ্ঞেস করবে, অনেকেই আসবে, কারণ তার কাছ থেকে অনেকেই বিভিন্ন বিষয়ের সলিউশনের জন্য আসতেন। এখন ঘটনা কিন্তু এখানেই শেষ নয়, ঘটনা মূলত এখান থেকে শুরু হয়ে গেল। এতক্ষণ যেটা বললাম সেটা ঘটনার প্রেক্ষাপট মাত্র। এরপর চলে যায় 1 মাস। 1 মাস চলে যাওয়ার পর এই যে প্রশান্ত বাবুর যিনি বড় ভাই, সবার বড় ভাই, প্রশান্ত ছিলেন মেজো, তার ছিল বড় আরেকজন, আর একটা ছোট ভাই ছিল। সবার বড় ভাইয়ের এক রাতে
ঠিক 1 মাস পরে এক রাত্রে তার ডেড বডি পাওয়া যায় ঘরের মধ্যেই। মাথা বডি থেকে আলাদা, মাথার চুল কাটা। পুরুষ মানুষের চুল ছোট ছিল, কিন্তু তারপরও চুলগুলো মাথা থেকে কাটা ছিল। এই দৃশ্য দেখে তো পরিবারের সদস্যরা প্রচন্ড ভয় পান। সর্বনাশ, কি হলো, কে করলো এটা? এখন পরিবারের সদস্যরা বুঝতে পারেন যে প্রশান্তর বাবা যেভাবে মারা গিয়েছিল, এভাবেই তার বড় ছেলেকে হত্যা করা হয়েছে, এবং এই হত্যাকাণ্ড কোনো মানুষ করেনি, কোনো অশরীরীর মাধ্যম দিয়ে এটি ঘটানো হয়েছে বা অশরীরী এটা করেছে। এখন কি করণীয়? ছেলে মারা গেছে, পরিবারের শোকের ছায়া নেমে আসে। এখন এই যে মাথা কেটে ফেলা হয়েছে, এটা তো সমস্যা হলো, যেটা তো পুলিশি কেস, এটা হত্যাকাণ্ড বললেই তো আশেপাশে অনেক সমস্যার সৃষ্টি হবে। তখন তারা যে কাজটি করেন, ওই লাশটির মাথা কোনোভাবে সেলাই করেন, সেলাই করে স্বাভাবিক করা হয় আর কি, যতটুকু পারা যায়। পরের দিন সকালবেলায় ওই লাশটি পরিচিত কিছু লোকজনদের উপস্থিতিতে সেটি দাফন করে দেওয়া হয় তার বাবার যেখানে দাফন করা হয়েছিল, মানে দাহ করা হয়। দাহ করলে তো অনেক লোক টোক আসবে, অনেক সমস্যা, এই জন্য দ্রুত দাফন করে দেওয়া হয়। এই ঘটনার আবারও 1 মাস পর রাতের বেলা তার দাদির ডেড বডি পাওয়া যায়, মানে প্রশান্তর দাদির, একই রকম ভাবে। তারও 1 মাস পরে প্রশান্তর ছোট ভাই, তার ডেড বডি পাওয়া যায় ঠিক একই রকম ভাবে। তারও 1 মাস পর প্রশান্তর মায়ের ডেড বডি পাওয়া যায় ঠিক একই রকম ভাবে। প্রশান্তর মায়ের ডেড বডি যখন পাওয়া যায়, তখন তার পাশে কিন্তু তার ছোট বোন ঘুমিয়েছিল, কিন্তু সে কিছুই টের পায়নি। তার চিৎকারে অন্য রুম থেকে সকলে চলে আসে। ওই ছোট বোন যখন চিৎকার দিয়ে ওঠে, মূলত ওই ছোট বোন যখন দেখেছে যে মায়ের এই অবস্থা, তখন সে চিৎকার দিয়েছে। এভাবে পরিবারের সদস্যগুলো মারা যেতে থাকেন। এলাকাবাসী আসলে যেটা ধারণা করে নিয়েছিলেন, কারণ একদম গ্রাম অঞ্চলে ছিল তো, তাদের মধ্যেও তো অনেক বিশ্বাস ছিল, তারা ধারণা করে নিয়েছিলেন যে এই যে প্রশান্তর বাবা ব্ল্যাক ম্যাজিক করত, এরই পাপের ফল হিসাবে পুরো পরিবার সেটা ভোগ করছে। কিন্তু এটা সমাধান কি? এখন পরিবারে থাকলো শুধু প্রশান্ত এবং তার ছোট বোন, এটা সমাধান তো হচ্ছে না। কিভাবে কি হচ্ছে না হচ্ছে এটা কেউ বুঝতে পারছে না। প্রশান্তর মা মারা যাওয়ার 1 মাস পর প্রশান্ত এবং তার ছোট বোন তারা একটা অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে থাকেন। তারা শুনতে পান যে রাতের বেলা তাদের বাড়ির বাইরে কোন একটা মেয়ে কান্না করছে, এবং বাড়ির চারদিকে ঘুরে ঘুরে কান্না করছে। প্রশান্ত এবং প্রশান্তর বোন বুঝতে পারেন যে 1 মাস পর তো হয়তোবা তাদেরও সময় ঘনিয়ে এসেছে। যেহেতু দুজন একসাথে শুনছেন, হয়তোবা তাদের মৃত্যু একসাথেই হবে। কিন্তু এভাবে মৃত্যুকে মেনে নেয়া কি সহজ? নিশ্চয়ই সহজ নয় প্রিয় লিসেনার্স। তারা সারা রাত ঘুমাতে পারেন না। প্রশান্ত বাবুর ছোট বোনের বয়স ছিল 5 কি 6 বছর ওই সময়। এখন সারা রাত না ঘুমিয়ে রুমের মধ্যে বসে থাকে। এদিকে মা বাবা নাই, মারা গেছে, বড় ভাই নাই, একদম ছোট ভাই সেও নাই, দাদি নাই, তাদের তো কোনো গার্ডিয়ানই নাই। এখন প্রশান্ত যেহেতু কিছু বুঝতো, এই কারণে মূলত সে তার বোনকে সাহস দিচ্ছিল, কিন্তু সেও তো বড় মানুষ না, ছোট মানুষই বলা চলে। 14-15 বছর বয়সে একটা ছেলে কতটুকুই বা বোঝে।
কিন্তু তারপর তার মনের মধ্যে সাহস ছিল। এভাবে কয়েক রাত একই রকম ভাবে তারা পার করে। রাত্রে ঘুমায় না, ওই যখনই কান্নার শব্দ শুনে সারা রাত জেগে থাকে। সকালবেলা যখন ফজর আজান হয়ে যাওয়ার সময় হয় তখন ওই জিনিসটার কান্না শোনা যায় না। এক রাত্রে প্রশান্ত চিন্তা করলো যে মৃত্যু তো হবেই, দেখি কান্নাটা কে করে। যখন আর এক রাত্রে কান্নার শব্দ শুনেছে, প্রশান্ত সাহস করে বাড়ির থেকে বের হয় যে মনে তো যাবই, কিন্তু দেখি কে আমাদেরকে মারছে। আমার ভাই, দাদা, মানে বড় ভাই আর কি, তারপরে দাদিকে মেরে ফেললো, ছোট ভাইকে মেরে ফেললো, কে মারছে দেখি, আমাকেও তো মেরে ফেলবে। তখন প্রশান্ত বাড়ি থেকে বের হয়। বের হওয়ার পর তার ঘরের বাইরে উঠোনের এক পাশে দেখে খুব অপরূপা সুন্দরী এক নারী, সে আয়নায় নিজের চেহারা দেখছে এবং একটা চিরুনি হাতে চুল আঁচড়াচ্ছে এবং কাঁদছে। দূর থেকে তাকে বোঝা যাচ্ছে এবং তার কাছে মনে হচ্ছিল যে এই চেহারাটা কোথাও সে দেখেছে এবং মনে করতে পারে অবশেষে যে ওই যে কবরের মধ্যে যেই মেয়েটাকে দেখেছিল তার বাবা, ওই গলা কেটেছিল যে মেয়েটার, এটা হচ্ছে সেই মেয়ে যার চেহারার সাথে অনেকটা মিল রয়েছে। এখন দেখার পর তো প্রচন্ড ভয় পায়, দ্রুত ঘরের মধ্যে চলে আসে। চলে আসার পর সারা রাত তো ঘুমাতে পারে নাই। একই রকম ভাবে ভোরের দিকে সেই আওয়াজ বন্ধ হয়ে যায়। এরপরে সকালবেলা সে তার মামা বাড়িতে চলে যায় বোনকে সাথে নিয়ে। মামারা এর আগেও তাদেরকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু প্রশান্ত চিন্তা করেছে যে আমরা যদি যাই ওখানে মামার পরিবারও বিপদ নেমে আসতে পারে। এই কারণে সে অ্যাভয়েড করেছিল। কিন্তু মামা বাড়িতে ওরা নিজেরাই যায়। মামাকে বলে যে মামা এই ব্যাপার, এখন তো এই সমস্যা সৃষ্টি হয়েছে, এখন কি করণীয়? তখন মামা বলে যে পরিবারের সবাইকে তো আমরা হারাইলাম, কিন্তু তোদেরকে হারাইতে দিতে চাই না। এই সমস্যার অবশ্যই একটা সমাধান করতে হবে, এইভাবে আর চলে না। তখন তার মামা স্থানীয় একটি মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা করেন। তো ইমাম সাহেব বলেন যে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আর কি, উনি বলেন যে আপাতত দৃষ্টিতে তার কাছে যেটা মনে হচ্ছে যে এই সমস্যার সমাধান কোনো বড় একজন আলেমের মাধ্যমে করাতে হবেন। উনি ছোটখাটো ঝাড়ফুঁক জানতেন, কিন্তু এই ধরনের মানে সমস্যা একে একে মেরে ফেলছে এইভাবে নৃশংসভাবে, এটা সমস্যার সমাধান ওনার হাতে নেই। তো উনি ভারতের আজমিরে অবস্থান করছেন এমন একজন আলেমের সন্ধান দেন, কিন্তু ওনারা তো থাকেন শ্রীলঙ্কায়। এখন আজমিরের পথ কিন্তু অনেক দূরে, অনেক দূর। সেখান থেকে আসা মানে একটা বিশাল একটা ব্যয়বহুল একটা ব্যাপার তাদের জন্য। অন্তত যেহেতু একটা সমস্যার সমাধান পাওয়া গিয়েছিল যে ওখানে গেলে উনি কোনো একটা ভালো পরামর্শ দিতে পারবেন, এই কারণে সেই পরামর্শটা তারা গ্রহণ করেন এবং তার মামা বলেন যে যত কষ্টই হোক আমরা সেখানে যাব, একটা সমাধান আমাদেরকে বের করতে হবে। প্রশান্ত ছোট বোন সাথে তার মামা তাদের জমির কিছু একটা অংশ বিক্রি করে পথ খরচ তারা গোছান। তারা তো অনেক গরিব মানুষ ছিলেন সত্যি। তো তারা রওনা দেন। তো শ্রীলঙ্কা থেকে ভারতের আজমিরে আসাটা কিন্তু চারটিখানি কথা নয়, সেখানে অনেকটা পথ পাড়ি দিতে হবে। অবশেষে তারা পৌঁছান। তাদের ওখানে পৌঁছাতে প্রায় 29 দিন সময় লাগে। বিশেষ করে ভারতের একটা জায়গায় আসার পরে 5-6 দিন শুধু ট্রেন জার্নি করেছিলেন সেখানে আসার জন্য। আসার পর সে ঠিকানা অনুযায়ী সত্যি সে আলেমের সন্ধান তারা পান। ওই আলেমের কাছে যখন সবিস্তরে সবকিছু বলেন, তখন আলেম বলেন যে সমস্যাটা অত্যন্ত জটিল, এই বিষয়ে তিনি
এই ঘটনা যারা ঘটাচ্ছে তাদের সাথে কথা বলবেন, তার অনুগত যে জিনেরা রয়েছে তাদের মাধ্যমে। তারপরে তিনি সরাসরি সেই জিনদের সাথে কথা বলবেন। আগে তার অনুগত জিনদের মাধ্যম দিয়ে ওই জিনদেরকে তলব করতে হবে, তারা যেন স্বেচ্ছায় আসে। স্বেচ্ছায় যদি তারা আসে তাহলে অনেক ক্ষেত্রেই নাকি কাজ হাসিল করা অনেকটা সহজ হয়ে যায়, তাদেরকে যদি বুঝিয়ে নিয়ে আসা যায়। বুঝিয়ে নিয়ে আসা মানে হচ্ছে তারা অনেকটা মন নরম হয়ে যায়। তো উনি কয়েকদিন সময় নেন, তো উনি ওনার অনুগত জিনদেরকে ওই জিনদের কাছে পাঠান যারা মূলত এই ঘটনাটা ঘটাচ্ছিল। তো তাদেরকে বোঝানোর পর তারা ওই আলেমের সাথে দেখা করতে রাজি হন। তারা ওই আলেমের কাছে আসেন। আসার পরে আলেমকে বলেন যে এই যেই পরিবার, এই পরিবারের যিনি কর্তা, সে একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান ছিলেন। সে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই লাশের মাথা চুরি করত, বিশেষ করে যারা সুইসাইড করতো এই টাইপের ইয়েগুলো। মূলত যেই কবরের মাথা তার চুরি করতে গিয়েছিল ওই কবর থেকে বেশ খানিকটা দূরে একটা বড় গাছ ছিল। ওই গাছেই মূলত এই 5 জন জিন বসবাস করে। তো এই 5 জন জিন যখন এটা দেখে, তখন দেখার পর এদের খুব ক্ষোভ সৃষ্টি হয় যে এই লোকটা এইভাবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। একটা মেয়ে সুইসাইড করেছে এবং ওই জিনেরা জানতো এই মেয়ের সুইসাইডের কারণ। পারিবারিক বিভিন্ন চাপে সে কষ্ট সইতে না পেরে সুইসাইড করেছে। আর সেই মেয়েটার লাশের থেকে মাথা আলাদা করে সেই মাথা বিক্রি করবে, সেই মাথা দিয়ে আবার ব্ল্যাক ম্যাজিক করা হবে। এই জিনিসটা যদি ওরা সহ্য করে তাহলে তো এদেরও অন্যায় হইল, যে আমরা এই অন্যায়টা সহ্য করে নিলাম। মূলত এই ঘটনার প্রেক্ষাপটেই উপস্থিতভাবে ওই জিনগুলো ওই ব্ল্যাক ম্যাজিশিয়ানকে হত্যা করে। মূলত প্রশান্ত যেটা দেখেছে যে ওই লাশ তো আসলে কাউকে হত্যা করতে পারে না। মূলত ও চোখে যেটা দেখেছে লাশের অবয়বে তার বাবাকে হত্যা করছে, এগুলো মূলত ওই জিনদেরই ব্যাপার স্যাপার ছিল। এবং তারপরে ওই জিনেরা প্রতিশ্রুতি নিজেদের মধ্যে ওয়াদাবদ্ধ হয় যে এই ব্ল্যাক ম্যাজিশিয়ানের পরিবার এরা প্রত্যেকেই অভিশপ্ত। কারণ এই ব্ল্যাক ম্যাজিশিয়ান যে সেই কাজ করতো প্রত্যেককেই তো খাইয়েছে তাদের উপার্জনের টাকা, তার উপার্জনের টাকা। সুতরাং এরাও পরবর্তীতে ব্ল্যাক ম্যাজিক শিখবে, এই কারণে এই বংশকেই তারা নির্বংশ করে দেবে এমন একটা প্রতিজ্ঞা করে। এবং সেই প্রতিজ্ঞার অংশ হিসাবেই পরিবারের প্রায় প্রত্যেকটা সদস্যকে তারা একই রকম ভাবে হত্যা করেছিল, যেভাবে ওই মেয়েটির মাথার চুল কাটা হয়েছিল এবং দেহ থেকে মাথা আলাদা করা হয়েছিল। তখন এই বিষয়টি যখন ওই জিনেরা ওই আলেমকে বলেন, তখন ওই আলেম বলেন যে তোমরা তো প্রতিজ্ঞা করেছো, এখন এটার তো সমাধান করার দরকার। ওরা তো কোনো অপরাধ করে নাই, ছোট কয়েকজনকে হত্যা করেছো, ওরা তো অপরাধ করে নাই। তখন জিনেরা বলে যে আমরা প্রতিজ্ঞা করেছি, ওয়াদাবদ্ধ হয়েছি যে আমরা ওই পরিবারকে, ওই বংশকে নির্বংশ করব। আর জিনেরা তাদের ওয়াদার বরখেলাফ করে না। আমরা যেহেতু ওয়াদা করেছি আমরা এটা করবই। তখন ওই আলেম বলেন যে ওয়াদার বরখেলাফ তোমরা করো না সেটা আমরা জানি, কিন্তু এটা সমাধান একটা নিশ্চয়ই আছে, এখন সমাধানের পথটা বলো। তখন ওই জিনেরা বলে যে সমাধানের পথ তো নাই আমাদের জানা মতে, এখন যদি আমাদের মায়াও লাগে তারপরও ওদের দুইজনকে হত্যা করে আমরা নিবৃত হব। তখন ওই আলেম বলেন যে তোমাদের যিনি আমির বা যাকে তোমরা নেতা মানো, আমি তার সাথে কথা বলতে চাই, গিয়ে বলো যে আমি তাকে ডেকেছি। তখন
ওই 5 জন গিয়ে তাকে খবর পাঠায়। তখন ওই আমির তার সাথে সে দেখা করেন, ওই আলেমের সাথে। তো ওই আমিরকে উনি বুঝিয়ে বলেন যে এই ব্যাপার, তোমার অধীনস্থ 5 জন জিন তো এরকম প্রতিজ্ঞা করেছে, এখন এর থেকে নিবৃত করার উপায় কি? তখন ওই আমির অনেকক্ষণ চুপ করে থাকেন। চুপ করে উনি মানে ভাবছেন যে কি করা যায় এটা। অবশেষে উনি বলেন, হ্যাঁ ঠিক আছে, এটার একটা সমাধান আছে। তখন উনি আবার ওই 5 জন জিনকে ডাকেন, মানে জিনদের সর্দার আবার 5 জনকে ডাকেন ওই আলেমের উপস্থিতিতেই। ডেকে বলে যে তোমাদের প্রতিজ্ঞা ভঙ্গর কারণে তোমাদের উপর কোনো অভিশাপ নেমে আসবে না, একটা সলিউশন আছে। এই সলিউশনটা যদি ওই পরিবার করতে পারে তাহলে ওরা আর কিছু বলবে না, ওদের প্রতিজ্ঞাও রক্ষা হবে এবং ওরাও বেঁচে যাবে। এখন সলিউশনটা কি? তখন ওই আমির, ওই জিনদের মধ্যে যিনি নেতা আর কি, তিনি বলে দেন যে এই যে ওরা যে প্রতিজ্ঞা করেছিল যে ওই বংশকে নির্বংশ করে দেবে, সুতরাং ওদের যে গোষ্ঠী, যে বংশ, এই বংশটাকে পরিবর্তন করতে হবে। প্রিয় লিসেনার্স, আপনাদের বোঝার সুবিধার্থে বলি, ধরুন যে আমরা মুসলিমদের মধ্যে চৌধুরী আছে, খান আছে, মোল্লা আছে, শেখ আছে, এরকম অনেক আছে। তো ধরুন যে কেউ শেখ থেকে মোল্লা বা মোল্লা থেকে চৌধুরী বা সৈয়দ, সৈয়দ থেকে মন্ডল, এই টাইপের বংশের পদবি চেঞ্জ করে ফেলা। তো ওরা ধরেন যে ওরা ছিল পাল বংশ, তো ওরা হয়ে যাবে সেন বংশ, মানে ওরা আর আগের পদবি ব্যবহার করতে পারবে না। তখন ওই আলেম বলে, আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে বলবো যেন এটা কাজটা করে, তার আগ পর্যন্ত তোমরা ওদের কোনো ক্ষতি করবে না। তখন জিনরা প্রতিশ্রুতি আছে, ঠিক আছে, ওদের সম্মতির অপেক্ষায় আমরা থাকলাম। তখন এই প্রশান্ত বাবুর মামাকে ওই আলেম বলেন যে জিনেদের তরফ থেকে এটা বলা হয়েছে যে এটা করলেই শুধু ওদের প্রতিজ্ঞাও রক্ষা হয়, তোমরাও বেঁচে যাও। তখন ওই প্রশান্ত বাবু এবং তার বোন, তারা তাদের বংশের যে পদবি, তাদের পদবিটা এক্সাক্ট কি ছিল এটা আমি শিহাব ভাই আসলে বলতে পারেন নাই আমাদেরকে। তখন ওদের বংশের পদবিকে ওনারা চেঞ্জ করে ফেলেন। ধরুন যে সে পাল ছিল সেন হয়ে গেল, বা সেন ছিল পাল হয়ে গেল, এবং এটাও প্রতিশ্রুতি দেন যে তাদের মানে পরবর্তী বংশধররা যদি আল্লাহ মানে দুনিয়াতে পাঠান, তাহলে তারাও এই যে নতুন যে পদবি সেটাই ব্যবহার করবেন। তো এই প্রতিশ্রুতি যখন দেন তখন জিনেরা আর এই 2 জনকে কোনো ক্ষতি করে নাই। প্রশান্ত বাবু ভালো আছেন, আর প্রশান্ত বাবুর যিনি বোন তিনি এখন ভালো আছেন, তারও বাচ্চা কাচ্চা আছে। এখন প্রশান্ত বাবুরও উনি বিয়ে করেছেন, ওনার সন্তানাদি আছে, তারা এখন একদম স্বাভাবিক। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মাধ্যম দিয়ে কিন্তু আমিও একটা বিষয় নতুন করে জেনেছিলাম যে এই যে জিনেরা যে তাদের ওয়াদার বরখেলাফ করে না, এটা তো আমরা অনেকেই জানি, কিন্তু ওয়াদা করে ফেলেছে যে এই বংশকে নির্বংশ করবে। এখন এই যে একটা চমৎকার সলিউশন, এই সলিউশনটা কিন্তু জিনেদের যে সর্দার তিনি এসে এটা দিয়েছিলেন। তো চমৎকার একটা সলিউশন ছিল, আমার কাছে খুবই এই জায়গাটাতে আমার ভালো লেগেছে আর কি। একটা চমৎকার একটা সলিউশন, যে 2 জনের জীবনও বেঁচে গেল, বংশ নির্বংশ হলো না, তাদেরও ওয়াদার বরখেলাফ হলো না, প্রতিজ্ঞাটা ঠিক থাকলো। তো এইভাবেই এইটার সমস্যার আল্লাহর রহমতে যেভাবে আমরা প্রকাশ করেছিলাম ঠিক সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার নাম মোহাম্মদ হুমায়ুন রশিদ, আমি একজন দুবাই প্রবাসী। আমার বাড়ি চট্টগ্রামের
ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার নাজিরহাট পৌর সদরে। আমি যে ঘটনাটি বলবো সেটা ভয়ের না অদ্ভুত সেটির সিদ্ধান্ত আপনারাই নেবেন। তবে অদ্ভুত এক ভালোবাসার ঘটনা। এটি একটি বাস্তব ঘটনা যা আমার নানার সাথে হয়, যা জিন ও মানুষের মাঝে ভালোবাসার এক বিস্ময়কর নিদর্শন। ঘটনাটির ব্যক্তিটি আমার নানা, যার নাম মোহাম্মদ সুলাইমান, ডাকনাম পুলিশ সুলাইমান, যিনি 2021 সালের শুরুর দিকে 103 বছর বয়সে অসুস্থতায় স্বাভাবিকভাবেই ইন্তেকাল করেন। নানা ছিলেন ব্রিটিশ, পাকিস্তান ও স্বাধীনতা পরবর্তীর একজন পুলিশ সার্জেন্ট। উনি 3টি সরকারের অধীনে পুলিশের চাকরি করেছেন। ইংরেজ সরকার মানে ব্রিটিশ সরকার, এরপর পাকিস্তান, তারপর স্বাধীন বাংলাদেশের পুলিশ হিসেবে। নানার চাকরির বেশিরভাগ সময় কেটেছে কুমিল্লায়। নানার এলাকায় খুব ডাকনাম ছিল, অনেকে তাকে সুন্দর দাদু বা সুন্দর নানা বলে ডাকত। নানা ছিল লম্বায় 6 ফুটেরও বেশি এবং বেশ ফর্সা। নানা বাচ্চাদের খুব আদর করতেন, জন্য নানার পকেটে সব সময় চকলেটের প্যাকেট থাকতো। বাচ্চা শিশু কিশোর দেখলে তিনি চকলেট দিতেন। বাচ্চাদের কাছে ওনার নাম হয়ে যায় চকলেট দাদু। যাই হোক, চট্টগ্রামের স্থানীয় পত্রিকায় চকলেট দাদু শিরোনামে সংবাদের কলামও কিন্তু ছাপা হয়েছিল। আমি নানার সাথে ঘটনাটি দেখি 2016 সালে। বলে রাখা ভালো, আমার বাড়ির সামনে একটি সরকারি হসপিটাল রয়েছে। সে বছর আমি বিদেশ থেকে ছুটিতে এসে দেখি ওই হসপিটালের বিভিন্ন ধরনের অনিয়ম। আমি একজন প্রতিবাদী স্বভাবের মানুষ, আমি চুপ থাকতে পারিনি। আমি এগুলো নিয়ে ফেসবুকে বিভিন্ন লেখালেখি শুরু করি। একসময় 1 মাসের মধ্যে সেটির প্রভাব পড়ে। এর প্রেক্ষিতে হাসপাতালের 2জন ডক্টর এবং একজন মেডিকেল অফিসারকে অন্যত্র বদলি করা হয়। কিন্তু স্থানীয় প্রভাবশালী নেতা গোছের লোকের আমার পিছু লাগে। তখন তারা থানার পুলিশ দিয়ে আমাকে হয়রানি শুরু করে এবং রাত বিরাতে ঘর থেকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাই আমি প্রায় 1 মাস ঘরে থাকতে পারিনি। কিছুদিন নানার বাড়ি, কিছুদিন খালার বাড়ি, কিছুদিন ফুপুর বাড়ি, এভাবে আমার দিন কেটেছিল। ঘটনাটির রাজসাক্ষী আমি তখন হই যখন আমি নানার বাড়ি ছিলাম। নানার বাড়ির বর্ণনাটা একটু দেই। আমার নানার বাড়ি নাজিরহাট থেকে প্রায় 3 কিলোমিটার উত্তর পশ্চিমে সোয়াবিল নামক ইউনিয়নে। নানার ঘরটি তার বাপের আমলের, মাটির ঘর, টিন শেড। নানা তখন প্রায় অনেকটাই অসুস্থ। একে তো বয়স হয়েছে, এক পায়ে খুব ব্যথা ছিল, একটু ঘুরিয়ে ঘুরিয়ে খুব ধীরে হাঁটতে পারত। নানার ঘরটি পূর্বমুখী, সামনে লম্বা উঠোন, উঠোনের উত্তর পাশেও উঠোন ও ঘর ঘেঁষে নানার নিজস্ব পুকুর। উঠোনের সাথে পুকুরে ছিল একটি পাকা ঘাট। ঘাটের উপরের স্থানে 2 পাশে পাকা করে বসার স্থান করা হয়। যাই হোক, আমি নানার ঘরের বারান্দায় ঘুমাতাম। তখন আবার আমি রাত জেগে ভূত এফএম শুনতাম। কিন্তু খেয়াল করতাম নানা না ঘুমিয়ে কিছুক্ষণ বারান্দায়, কিছুক্ষণ উঠোনে হাঁটাহাঁটি করছে। আমি জিজ্ঞেস করলে বলতো, আমি তোকে পাহারা দিচ্ছি, বাইরে পুলিশ আসতেছে কিনা। এভাবে একদিন বৃহস্পতিবার রাত ঠিক একই রকম ভাবে নানা 1টা অবধি হাঁটাহাঁটি করছেন, কিন্তু কিছুক্ষণ পর আর হাঁটাহাঁটির শব্দ নেই। উঠে দেখি বিছানায়ও নানা নেই। এরপর আমার একটু ওয়াশরুমের বেগ আসে। যেহেতু ঘরের বাইরে দক্ষিণ পাশে ওয়াশরুম ছিল, সেহেতু আমি বের হয়ে উঠোন দিয়ে ওয়াশরুমের দিকে যেতে থাকি। তো ঘর থেকে যখন বের হই তখন খুব অন্ধকার রাত, কিন্তু উত্তর দিকে পুকুর ঘাটের দিকে চোখ যেতেই আমি অবাক হয়ে যাই। দেখি ওই পুকুর ঘাটের স্থানটি বেশ আলোকিত, একদম দিনের আলোর মতো। মনে হচ্ছে উপর থেকে হাজার হাজার ভোল্টের বড় বড় লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। ওই আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছি নানা পুকুর ঘাটে বসে আছেন, আর সাথে অল্প বয়স্ক 3-4 জন আরো কে যেন বসে গল্প গুজব করছে, আর সামনে রাখা থালা থেকে কি যেন খাচ্ছে সবাই।
আমি তো চিন্তায় পড়ে গেলাম, এত রাতে নানা কাদেরকে নিয়ে এখানে বসে আছে। আমি এতটুকু খেয়াল করতে নানা জোর গলায় ডাক দিলেন যে, কে রে, বদ্দা নাকি? বলে রাখা ভালো, নানা আমাদের নাম ধরে ডাকতেন না, আমাকে ডাকতেন বদ্দা নাজিরহাট। অর্থাৎ আমার ঘরে আমি সবার বড়, আমার আরো 5 খালা, তাদের ছেলেদেরকেও ওইভাবে ডাকতেন, বদ্দা, মাইজে, খুললে, আর সাথে জায়গার নাম। সেই হিসাবে আমি ছিলাম বদ্দা নাজিরহাট। যাই হোক, আমি জবাব দিলাম, হ্যাঁ নানা আমি। নানা বুঝে গেছেন যে আমি এসব দেখে ফেলেছি, তাই হয়তো নানা আমাকে ডাক দিলেন আর বললেন, না এদিকে আয়। নানা যেহেতু ডাকছেন, ওখানে নানাই বসে আছেন, তাতে ভয়ের কিছু নেই। আমি পুকুর ঘাটের দিকে গেলাম, গিয়ে নানার পাশে বসলাম, আর ওই 3 জন তরুণকে দেখে আমি খুব অবাক হলাম। এত সুদর্শন তরুণ আমি জীবনে কখনো দেখিনি, এত সুন্দর যে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। তাদের গায়ে আছে পাঞ্জাবি আর পাজামা। আমি গিয়ে বসার সাথে সাথে ওই তরুণদের থেকে একজন বলে উঠল, এটা কোন ফুপির ছেলে? নানা জবাব দিল, তোমার মেজো ফুপির। তখন ছেলেটা বলে উঠল, ও ঝর্ণা ফুপির ছেলে। আমার আম্মার নাম জান্নাতুল ফেরদৌস, সবাই ঝর্ণা বলেই ডাকে। আমি কিন্তু চমকে উঠেছিলাম এবং খুব অবাক হলাম। এদেরকে আমি চিনি না, জানি না, জীবনে কখনো একবারও দেখলাম না, অথচ আমার আম্মার ডাক নামও তারা জানে। ব্যাপারটা কি? যাই হোক, আমি চুপচাপ বসে আছি। নানা বলল, নে এগুলো খা। দেখি সামনের থালায় অনেক রকম চকলেট, কেক, বাদাম, এমন আরো অনেক কিছু মিশ্রিত শুকনো খাবার। এগুলো ওরাও খাচ্ছে, নানাও খাচ্ছে। আমি কয়েক দানা নিলাম। ছেলেগুলো দেখছি নানার সাথে বিভিন্ন গল্প গুজব করছে, কখনো লেখাপড়ার কথা, কখনো তাদের মা বাপ দাদা দাদির কথা, এসব। আর সবচেয়ে ছোট ছেলেটির বয়স হবে 5 কি 6 বছর এমন। সে অনেক দুষ্টুমি করছে, কখনো নানার কোলে উঠছে, কখনো কাঁধে উঠছে। নানা যেহেতু অসুস্থ, সে যখন কাঁধে ওঠে তখন আর এক ভাই কাঁধ থেকে নামিয়ে ফেলে আর বলে, ভাইয়া কাঁধে উঠিও না, দাদু অসুস্থ, ব্যথা পাবেন। এবার ওদের কাণ্ড কারখানা অনেকক্ষণ দেখলাম, মনে মনে ভাবলাম এটা তো স্বাভাবিক কোনো বিষয় নয়। যাই হোক, নানার থেকে পরে জানা যাবে। আমি নানাকে বললাম, নানা আমি যাই, ঘুমাবো। নানা বলল, হ্যাঁ যা, আমি আসছি কিছুক্ষণ পর। ঘরে গিয়ে মোবাইল হাতে নিয়ে দেখি রাত তখন 2:30। যা হোক, আমি ঘুমিয়ে গেলাম। নানা তখন কোন সময় ঘরে আসলো তা আমি আসলে আর জানি না। পরদিন দেখি দুপুরের পরে নানা আমাকে ডেকে আবার পুকুর ঘাটে বসলো আর খুব চুপি চুপি বলছে, কালকে রাতের কথা কি তোর কিছু মনে আছে? আমি বললাম, হ্যাঁ আছে তো। নানা তখন বললেন, খবরদার, কসম কর, এগুলো কখনো কাউকে বলবি না, আমার জীবদ্দশায়। আমি বললাম, আচ্ছা বলবো না। কিন্তু বললাম, আমাকে আগে বলেন কালকে রাতের ওরা কারা? তখন নানা বললেন, ওরা মানুষ নয়, ওরা জিন, জিনের ছেলে। আমি তখন আটকে উঠলাম, তো কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, তো ওদের সাথে আপনার এমন সম্পর্ক কিভাবে? নানা তখন ঘটনাটি বললেন। নানা যখন কুমিল্লায় থাকতেন, খুব সম্ভবত 1978 কি 79 সালের দিকে, এক রাত্রে তিনি থানার ডিউটি থেকে ফিরছেন। তখন বৃহস্পতিবার রাত। ডিউটি থেকে, মানে যেখানে ডিউটির স্থান আর বাসা, ওই বাসা থেকে ডিউটির স্থানের কাছে হেঁটে আসা যাওয়া উনি করতে পারতেন। তো উনি হেঁটে যাচ্ছেন, পথে দেখলেন 6 থেকে 7 বছর বয়সের একটি বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে আছে। হাত পা মাথা থেকে বেশ রক্ত ঝরছে, আর বাচ্চাটি বেহুশ। সম্ভবত কোনো গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে গেছে। নানা তখন বাচ্চাটাকে কোলে নিয়ে পার্শ্ববর্তী হসপিটালে নিয়ে যান। পরদিন সকালে তার জ্ঞান ফেরে। নানা বাচ্চাটির হুঁশ ফিরলে তারপর বাসায় যান, খাওয়া দাওয়া সেরে কাপড় চেঞ্জ করে আবার হসপিটালে যান। তখন দেখেন বাচ্চাটির পাশে একটা লোক বসে আছে। নানা জিজ্ঞেস করলেন, বাচ্চাটা আপনার কি হয়? তখন তিনি বললেন,
ও আমার ছেলে, সে অমুক একটা মাদ্রাসায় পড়ে, ওই মাদ্রাসাতে সে আবাসিক ভাবেই থাকে, প্রতি বৃহস্পতিবার রাত্রে সে বাড়ি যায়। গত রাত্রে সে বাড়িতে ফিরে না যাওয়াতে তাকে খুঁজতে খুঁজতে এখানে হাসপাতালে এসে পাই। লোকটি নানাকে জিজ্ঞেস করলেন, আপনি কে? তখন নানা বললেন, আমি একজন পুলিশ সার্জেন্ট। গত রাত্রে আমি ডিউটি থেকে বাসায় ফেরার পথে তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখি, তখন আমি তুলে নিয়ে এই হসপিটালে নিয়ে আসি। লোকটি নানাকে ধন্যবাদ জানান এবং বলেন, আপনাকে আগামীকাল রাত্রে আমাদের বাড়িতে দাওয়াত রইল। আপনি আমার বাচ্চার মাদ্রাসার সামনে থাকবেন, এসার পর আমি এসে নিয়ে যাব ইনশাল্লাহ। এসব কথা বলে লোকটি তার বাচ্চাকে হসপিটাল থেকে রিলিজ নিয়ে চলে যায়। নানাও যথারীতি তার ডিউটিতে চলে যান। দাওয়াতে যেতে হবে তাই তিনি জলদি ছুটি নিয়ে পুলিশের পোশাকেই ওই মাদ্রাসার সামনে যান। মাদ্রাসাটি কি নানা চিনতেন, যথাসময় লোকটি এসেও যান এবং নানাকে সাথে করে নিয়ে যান। কিন্তু কোন পথে নিয়ে যায়, কোথায় নিয়ে যায়, নানা এসবের কিছুই চিনতেন না। যেহেতু পুলিশ মানুষ, অনেক শত্রু থাকতে পারে, আবার ওনাকে দেখে কোনো ধরনের ক্ষতিকারক কোনো মানুষ বলে মনে হচ্ছিল না, আর তিনি যে ক্ষতি করবেন তার এটাও তার ভাবনাতেও ছিল না। এই কারণে নিশ্চিন্ত মনেই তার পিছু পিছু নানা যেতে থাকেন। কোন একটা সময় একটি বাড়ির সামনে পৌঁছে যান। স্বাভাবিক বাড়ি ছিল। লোকটির ঘরে বেশ আপ্যায়ন করেন নানাকে। নানা চলে আসার আগে নানাকে ওই লোকটা একটা অনুরোধ করেন। লোকটি বলেন, আপনি আজ থেকে আমার চাচা, আপনি আমার ছেলের জীবন বাঁচিয়েছেন। আসলে আমরা কেউ মানুষ নই, আমরা জিন, কিন্তু মানুষের বেশে ছেলেকে মাদ্রাসায় ভর্তি করিয়েছি। আপনি দয়া করে এই কথাটা কাউকে প্রকাশ করবেন না। যদি প্রকাশ করেন ছেলের লেখাপড়া বন্ধ করে দিতে হবে। ও যেহেতু মানুষের বেশে রাস্তার পাশ দিয়ে হেঁটে আসছিল, এই কারণেই ও অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। যদি জিন বেশে অদৃশ্যভাবে আসতো তাহলে এমনটা হতো না। নানা তখন তাকে কথা দিলেন তিনি কাউকে এই বিষয়টি বলবেন না। এরপর নানাকে লোকটি বাসা পর্যন্ত পৌঁছে দেয়। তারপর লোকটি নিয়মিত নানার সাথে দেখা সাক্ষাৎ করেন, বিভিন্ন গল্প গুজব করেন, এমনকি বহুবার নানায় বাসায়ও গেছেন, খেয়েছেন। তার ওই ছেলে নানাকে দাদু বলে ডাকে। আমি যে ৩-৪ জনকে ওই দিন নানার সাথে পুকুর ঘাটে দেখেছি, ওরাও সেই লোকটির ছেলে। আর যে বাচ্চাকে নানা হসপিটালে নিয়েছিলেন তিনি হলেন এদের সবচাইতে বড় ভাই, এদের মধ্যে সবচেয়ে যিনি বড়। সেই ছেলেটি নাকি এখন কুমিল্লার কোনো এক মাদ্রাসায় শিক্ষকতা করেন। আর এই ৩-৪ জনও মাদ্রাসায় পড়েন। মাদ্রাসার ছুটির দিনে অর্থাৎ শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকে, আর বৃহস্পতিবার রাত্রে তারা আমার নানা বা তাদের দাদুর কাছে বেড়াতে চলে আসেন গভীর রাত্রে। নানার মুখে এই ঘটনা শোনার পর মাসখানেক পর আমি আবার প্রবাস জীবনে চলে আসি। এরপর আরো 2 বার দেশে যাই। কিন্তু নানা যখন প্রচন্ড অসুস্থ, মারা যাবেন এমন অবস্থা হয়ে যায়, তখন আমি দেশে ছিলাম না, প্রবাসে ছিলাম। ঘটনাটা বলে নানা আমাকে কঠোরভাবে ওয়াদা করেন যে আমি যেন তার জীবদ্দশায় কাউকে না বলি। আমিও ওয়াদা করলাম কাউকে বলবো না। আসলেই বলিনি। নানা 2021 সালের শুরুর দিকে ইন্তেকাল করেন। নানা আজ নেই, এখন বললেও আর কোনো সমস্যা নেই। নানা খুব পরোপকারী ছিলেন, এমনকি বাপ দাদার সম্পত্তি বিক্রি করে মানুষের উপকার করেছেন। মৃত্যুকালে তার বসত ভিটা ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না, সব মানুষের কল্যাণে দান করেছিলেন। আমি খুব অবাক হয়েছিলাম মানুষ আর জিনের মধ্যে এমন ভালোবাসা দেখে। টানা কুমিল্লায় থাকতেন চাকরির সুবাদে। সেই কবে, তখন আমার আম্মার বিয়েও হয়নি, 1978-79 সালে। আমার জন্ম 1985 সালে। অথচ 2016 সালে এই দৃশ্য দেখার আগে কখনো কল্পনাও করিনি নানার সাথে জিন জাতির এমন অদ্ভুত ভালোবাসা এবং ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে। নানা আজ দুনিয়ায় বেঁচে নেই। সবাই আমার নানার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন নানাকে বেহেশত নসিব করেন। মোহাম্মদ হুমায়ুন রশিদ, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। প্রিয় লিসেনার্স,
এটি ছিল ঘটনা। আমি এই হুমায়ুন রশিদ ভাইয়ের সাথে যখন ফোনে কথা বলি, উনি জানিয়েছিলেন যে নানা মৃত্যুর আগে কিন্তু জানিয়েছিলেন, মানে যখন কথা হয়েছিল আর কি এই হুমায়ুন রশিদ ভাইয়ের সাথে, যে এই যে যেই জিন ছেলেটি যে যাকে বাঁচিয়েছিলেন নানা, উনি কুমিল্লার কোন মাদ্রাসায় শিক্ষকতা করেন, কিন্তু সঙ্গত কারণে এটি বলা যাবে না, এবং আমিও তার কাছে শোনার আগ্রহ প্রকাশ করিনি সেই মাদ্রাসার নামটি কি। কারণ হয়তো আমারও আগ্রহ জন্মাতে পারে, যাই গিয়ে দেখে আসি। এটা একটা বলতে পারেন যে আমানত। কথাও আমি সবসময় বলি যে কথাও কিন্তু একটা আমানত। আমরা শুধু টাকা পয়সা বা অন্য কিছু আমানত রেখে চিন্তা করি এটাই হয়তো আমানত, কিন্তু তা নয়। কেউ যদি কারো কাছে কথা দেয় যে কাউকে মানে বলবে না, এই আমানতটাও রক্ষা করতে হবে। উনি এই যে হুমায়ুন রশিদ ভাই তার নানার মৃত্যুর আগ পর্যন্ত এই ঘটনাটি কাউকে বলেননি। তারপর বলেছেন, আর নানা যেহেতু নিষেধ করে দিয়েছিলেন যে ওই মাদ্রাসার নামটা না বলতে, এই জন্য আমাকে যখনই বলেছেন যে ওই মাদ্রাসার নাম বলতে নানা নিষেধ করেছেন, সাথে সাথে আমি ওইটা শোনার আগ্রহ প্রকাশ করিনি। যে না, হয়তো আমার দ্বারা সেটা প্রকাশ কারো না কারো কাছে হয়ে গেলেও যেতে পারে আমার নিজের অজান্তেই। এই জন্য যেটা জানি না, না জানাই থাক, যেহেতু সেটা একটা খুব গোপন বিষয়। প্রিয় লিসেনার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই ঘটনাটি শুনে যে মানুষের সাথে জিনের কি অদ্ভুত ভ্রাতৃত্বের এবং ভালোবাসার বন্ধন ছিল। সেই জিনের যে কয়েকজন সন্তান রয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত নানার সাথে তারা সবসময় দেখা করতেন, কথা বলতেন। এভাবেই তারা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। জানি না নানার যিনি মারা গেছেন আর কি, সুলাইমান নানা, তো ওনার পরিবারের অন্য সদস্যদের সাথেও তারা দেখা দেন কিনা এটা ঠিক জানা নাই। হুমায়ুন রশিদ ভাই ওইভাবে ঠিক বলতে পারেননি। আর এই সুলাইমান নানা একজন পুলিশ সদস্য ছিলেন। তো আমরা কিন্তু বাংলাদেশে যারা বসবাস করি বা আশেপাশে, বিশেষ করে ইন্ডিয়া, পাকিস্তান, স্পেশালি এই দেশগুলোতে আমরা দেখি যে পুলিশ সম্পর্কে আমাদের কিন্তু একটা বিরূপ ধারণা রয়েছে। ভালো খারাপ কিন্তু সব জায়গাতে আছে। আমরা যদি চিন্তা করি যে যারা মাদ্রাসার সাথে যুক্ত রয়েছেন, সেখানেও গেলে আমরা দেখতে পারবো সেখানেও ভালো খারাপ লোক রয়েছেন। আর এর মধ্যে ভালো লোক আছে বলেই তো এই প্রতিষ্ঠানগুলো টিকে আছে। পৃথিবীতে যদি ভালো লোক না থাকতো তাহলে ওই প্রতিষ্ঠানগুলো টিকতেই পারতো না। এই যে পরোপকারী একজন মানুষ, যিনি যার বাপ দাদার সম্পত্তি বিক্রি করে করে মানুষের উপকার করেছেন, তো এই টাইপের মানুষ বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে থাকার কারণে এখনো মানুষ সুবিচার পায়। আমরা তাদের জন্য দোয়া করব, আর ওই ভাইদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা তাদেরকেও যেন সুবুদ্ধি উদয় করেন, তারাও যেন সৎ পথে থাকেন, মানুষের উপকার করেন। সে যে কোনো প্রতিষ্ঠানেই হোক না কেন। দায়িত্ব যখন আমরা কেউ কোনো জিনিস নিয়ে বসি, এটাও কিন্তু একটা আমানত। জনগণের কাছে আমাদের একটা প্রতিশ্রুতি রয়েছে, সেগুলো রক্ষা করাটা আমাদের দায়িত্ব। আল্লাহ আমাদেরকে সেই দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করুন। যে যেখানে আছে, আমরা যারা সাধারণ নাগরিক, আমাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে। আমাদেরও কিন্তু অন্য নাগরিকদের আমানত আমাদের কাছে রক্ষিত রয়েছে। সেটা হচ্ছে রাষ্ট্রের নিয়ম কানুন যথাযথভাবে পালন করা। এটা কিন্তু একজন নাগরিক। আসসালামু আলাইকুম লিসেনার্স, কেমন লাগলো আমাদের ঘটনাগুলা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ঘটনা আপনার কাছে আগে পৌঁছায়। আবারও সবাইকে রমাদানের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম আজকের জন্য। কথা হবে পরবর্তী ঘটনায়। ধন্যবাদ।